শুধু চিঠিতেই বন্ধুত্ব, মানে কারোর সাথে কারো দেখা নাই, কারোর সাথে কোনো কথা নাই, শুধু সে আমাকে চিঠি দেবে এবং আমি তাকে চিঠি দেবো। এদেরকে খুঁজে পেতেন কোথায়, মানে কোন ঠিকানাতে চিঠি যাবে? হ্যাঁ সেটা বলতেছি যে আমরা যখন আর কি ঠিক করছি যে আমরা সবাই যে আমরা পত্রমিতালি করব, হ্যাঁ তখন আর কি 5 জন আর কি করছি যে এক একজন এক এক বিভাগে নয় এক এক জেলাতে আর কি করব। আচ্ছা হ্যাঁ তারপরে আর কি পত্রমিতালি যে করব সেটা তো আর কি একটা লাগে, বই লাগে। তো আনন্দ সম্ভার নামে একটা পত্রিকা আছে, আনন্দ সম্ভার পত্রিকাতে, ওই পত্রিকাতে আর কি ঠিকানা দেওয়া থাকে আর শখ কি থাকে এটা দেওয়া থাকে আর তার ঠিকানা দেওয়া থাকে আর কি। এখন আমরা শখটা আর কি বাছাই করছিলাম যে কে কি আর কি করে, যে কেউ শখ থাকে বন্ধু হতে চায়, কেউ শখ থাকে আমি প্রেম করতে চাই। তো আমরা কিন্তু সবাই আর কি বেছে নিয়েছি এইটাই যে আমরা বন্ধু, আচ্ছা বন্ধু নেব, হ্যাঁ আর কি প্রেম করব না। আর তখন আমি আর কি সিলেট শহরটাকেই বেছে নিয়েছিলাম, কারণ আমার প্রিয় একজন নায়ক আছে সালমান শাহ, তার বাড়ি তো সিলেটে। আমি অনেক পছন্দ করতাম তাকে, আর আমরা সবাই পছন্দ করতাম। হ্যাঁ আর এর জন্যই আর কি আমার সিলেটে মূল আর কি কারণ পত্রমিতালি করা। আচ্ছা তার মানে আপনি যে মানুষটার সাথে পত্রমিতালি করবেন সেই জায়গাটা আপনি সিলেটকে বাছাই করলেন? হ্যাঁ সিলেটকেই বাছাই করছি। এবং সে যে মানে আমার ধর্মের, আমি তো খ্রিস্টিয়ান, মানে আর সেও খ্রিস্টিয়ান হয়ে গেছে, মানে এটা অদ্ভুত একটা হ্যাঁ মানে আমিও তখন আর কি পুরোপুরি জানতাম না যে সে খ্রিস্টিয়ান। তারপরে তো চিঠি লিখলাম আবার আমার সেই বন্ধুকে, কিন্তু সে তো মানে ছেলেই ছিল। আচ্ছা প্রথম চিঠি কবে লিখেছিলেন? প্রথম চিঠিটা লিখছিলাম 1998 সালের এপ্রিল মাসে। আচ্ছা কি লিখেছিলেন মনে আছে কি? হ্যাঁ হ্যাঁ কি লিখেছিলেন? আমার সমস্ত চিঠি এখনো আছে। আচ্ছা আমরা একটু শুনি, চিঠিটা একটু শুনি যদি থাকে। হ্যাঁ চিঠিটাতে লিখছিলাম যে তোমার সাথে পত্রমিতালি করতে চাই, কিন্তু তুমি আমার ছবিও চাবা না, আমার সাথে দেখা করতেও চাবা না, আমার সাথে কোনো কিছুই হবে না, হ্যাঁ আমি শুধু তোমার সাথে চিঠিতেই আমার বন্ধুত্ব থাকবে, এটাই শুধু লিখছিলাম। আচ্ছা হ্যাঁ তারপর চিঠি লিখলেন, চিঠি গেল? হ্যাঁ চিঠি লিখছিলাম, কিন্তু চিঠিতে আবার আমার নামটা আবার গোপন ছিল, মানে আমি একটা ছদ্মনাম ব্যবহার করছিলাম, নামটা ছিল আমার আশাটা। আচ্ছা হ্যাঁ তারপরে চিঠি তো ছাড়তে হয়। তারপরে এখন আমার বাবা তো অনেক কড়া লোক ছিল, তো মানে স্কুল থেকে যে যাব পোস্ট অফিসে সেটা তো অনেক দূর ছিল, আমি যেতাম 10 নম্বর স্কুলে আর পোস্ট অফিস ছিল 2 নম্বরে, তো অনেক দূর। বাসা থেকে যখন বের হইতাম তখন আর কি মানে টাইম তো বাবার জানা ছিল, যদি দেরি হইতো তাহলে তো ঘরে অনেক কৈফিয়ত দেওয়া লাগতো, দিয়ে দিতাম চিঠিটা ওই যে সাজুর কাছে আর কি, আপনার ভাইয়ের কাছে? হ্যাঁ আমার মামাতো ভাইও, ওর কাছে দিয়ে দিতাম চিঠিটা। আর ও কি করতো, যখন চিঠিটা ছাড়তে যাইতো ও আমার কাছ থেকে সবসময় কমিশন নিত, একটা চকবার নইলে 10 টাকা হবে এইরকম। পরে যখন আবার চিঠি আসতো, হ্যাঁ প্রথম চিঠিটা যখন আর কি ছাড়লো, তারপরে তাও ও আবার দোকান ঠিক করে দিছিল একটা ঠিকানায় চিঠি আসবে, বাসার ঠিকানায় তো চিঠি আসতে পারবে না, কারণ বাবার হাতে যদি পড়ে তাহলে তো খবর আছে, চিঠি লেটার হয়ে যাবে তখন। না চিঠিটাও লিখতাম কি গুরু, অনেক গোপনে চিঠি লিখতাম, মানে আমি যে পড়তাম পড়ার টেবিলে, সেই পড়ার টেবিলে খাতার নিচে বা বইয়ের নিচে চিঠির প্যাডটা রাখতাম, আর ওইটা নিচে লুকাই লুকাই চিঠিটা লিখতাম। আর নইলে রাত্রে আর কি মা বাবা যখন সবাই ঘুমাই যেত তখন লুকাই লুকাই আর কি চিঠি লিখতাম। আচ্ছা হ্যাঁ তারপরে তো এইভাবে তারপরে ও দোকানের ঠিকানা আর কি প্রথম চিঠিটা আসলো। হ্যাঁ আমরা 5 জন চিঠি ছিলাম, ওর চিঠিটা আসলো আর কি, আচ্ছা যে আমি তোমার সাথে পত্রমিতালি করতে চাই, হ্যাঁ আমি সিলেটে বসবাস করি, আমি একজন খ্রিস্টিয়ান ছেলে, এইভাবেই আর কি লিখলো। আচ্ছা পরে হ্যাঁ এইভাবে লিখলো, পরে আমি আর কি চিঠিটা করলাম, নিলাম, পরে করলাম আবার লিখতে থাকলাম এইভাবে। তারপরে অনেক সময় আছে যে আমার লুকাই লুকাই আর কি চিঠি পড়তে, বাথরুমে বসে আমার চিঠি পড়তে হইতো। আবার তার নামটা তো অনেক বড়, মাইকেল রঞ্জন বিশ্বাস। হ্যাঁ তারপরে আমি তার নামটাকে আর কি ভালোবেসে আর কি ছোট করে আর কি রাখলাম
না মাইকেল না, ও আচ্ছা, কি নাম কি রাখলেন? রঞ্জনটাকে এই করছি রঞ্জু। রঞ্জু, আচ্ছা হ্যাঁ রঞ্জু, আমি ওকে সবসময় রঞ্জু বলেই ডাকি। আচ্ছা রঞ্জু, হ্যাঁ। তারপরে এরকম ভাবে চলতে থাকে। তারপরে হঠাৎ করে কি হয় যে মানে ও একটা ট্রেনিং এর জন্য, ইঞ্জিনিয়ারিং ট্রেনিং এর জন্য আর কি ফরিদপুরে যায়। আচ্ছা, ফরিদপুরে গেলে পরে সেইখানে থেকে ও আমাকে চিঠি দিত, কিন্তু আমি তো ওর চিঠিগুলো পাইতাম, কিন্তু আমার চিঠিগুলা সে পাইতো না। আচ্ছা, এরকম ভাবে চলতে থাকে, অনেকটা চিঠি এরকম হয়। বলে পরে কি হয়, আমি তো মানে ও শুধু আমাকে বলে যে কি ব্যাপার তুমি মানে চিঠিতে লেখে যে তুমি আমাকে দাও না কেন। আমি তো মনে করতেছি যে আমি তো তোমাকে চিঠি দিই, কিন্তু চিঠি তো মনে হয় অন্য কেউ হাতে পড়ে, যেহেতু একটা ট্রেনিং সেন্টার আর ওইখানে গেছে ট্রেনিং এর জন্য, নিশ্চয়ই অন্য কারো হাতে আর কি চিঠিটা পড়ে। বললাম যে একটা চিঠি লিখলাম খামের মধ্যে, আর 5টা টাকা ঢুকাই দিছি খামের মধ্যে। আচ্ছা, আর তাকে যে চিঠিটা দিছি ওইটাকে খুব বেশি স্ট্যাপলার দিয়ে একদম পিন মেরে দিছি। আর একটা চিঠি লিখছি উপরে যে ভাই আপনি যেই পান না কেন আমার চিঠিটা, আপনি মাইকেল রঞ্জন বিশ্বাসে সিলেটে এই ঠিকানায় পাঠাই দিবেন চিঠিটা। আচ্ছা, আর পরে এবং আপনাকে আমি খাম কেনার জন্য 5টা টাকাও দিয়ে দিলাম, এইটা লিখে দিছি। পরে সে কি করছে, ও আবার তখন বড়দিনের সময় আমাদের, ও সিলেটে চলে আসছে ইসের থেকে, তখন সেই চিঠি গেছে ফরিদপুরে, ফরিদপুর থেকে সেই ব্যক্তি চিঠিটা পাঠাই দিছে সিলেটে। আচ্ছা, পরে তো চিঠিটা পাইছে হাতে, পরে আমাকে একটা চিঠি লেখছে যে এরকম আশাকা আমি তো তোমার চিঠি পাইছি এইভাবে এইভাবে, তখন আর কি এটা ভুল ভাঙে আর কি আমাদের মধ্যে। এইভাবেই আর কি চলতে থাকে, চিঠি দেওয়া এই করা। তারপরে কি লিখতেন চিঠিতে? প্রথম চিঠিতে তো না আপনি আপনার পরিচয় দিলেন, পরবর্তী চিঠিগুলোতে কি লিখতেন? অনেক কথা গুরু, অনেক কথা লিখতাম। কি কথা একটু বলেন, আমরা জানতে চাই যে কি ছিল সেই কথাগুলো, দুই একটা যদি আমাদেরকে বলেন যে এই ধরনের বিষয়। অনেক সময় আছে যে ও, আমি বেশিরভাগই কবিতা লিখতাম। আচ্ছা, হ্যাঁ মানে অনেক ভালোবাসার কবিতাগুলো আমি লিখতাম, ওর জন্য ও লিখতো, আমার জন্য আমি লিখতাম। তারপরে ও আবার গান লিখতাম, সুন্দর সুন্দর গানগুলো। আগে তো মানে এই সমস্ত বেশি হয়তো গানগুলা মানে অন্য ধরনের, যদিও সিনেমার গানগুলো শুনলে আর কি মানুষ এখন হাসবে বললে, কিন্তু সিনেমার গানের মধ্যে কথাগুলো যে ছিল আগে অনেক সুন্দর সুন্দর কথা ছিল। যেমন দুই একটা যদি বলেন। যে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। আচ্ছা, আপনি তো মানে এমন একটা গান আপনি প্রথমে বললেন যে গানটি আমার ভীষণ পছন্দের, এবং গত 2-4টি প্রোগ্রাম আগে আমি পূর্ণতাকে বলেছিলাম যে এই গানটি বাজাবা, আমার ভীষণ পছন্দ। ছবিটার নাম ছিল জীবন সংসার ছবির গান, যেখানে সালমান শাহ এবং শাবনূর অভিনয় করেছিল, এবং একটি ঝড়ের রাতের গান যেখানে শাবনূর। আমার মোটামুটি মুখস্থ হয় এই বিষয়গুলো। আচ্ছা, তারপর এইভাবে আর কি চলতে থাকে আমাদের। তারপরে 2001 আমি মেট্রিক দেই, পরীক্ষা দেই, দেওয়ার পর আর কি তারপরে আর পড়াশোনা হয় না, আমার বাবা স্ট্রোক করে। তারপরে আমি আর কি আমার খ্রিস্টিয়ান একটা এনজিওতে আমি আর কি চাকরিতে ঢুকি। তারপর চাকরি করা অবস্থাতেই আর কি আমরা আবার ওইরকমই পত্র মিতালি করতে। মানে আপনাদের পত্র মিতালি চলছেই, চিঠি দেয়া নেওয়া চলছে প্রতিদিন? আচ্ছা, চলছেই, মানে প্রত্যেক মাসে। আচ্ছা, প্রত্যেক মাসে সে একটা দিত, আমি একটা দিতাম, এইভাবেই চলতো। অদ্ভুত, এই বিষয়গুলো তো এখন কল্পনার বাইরে, একদমই এখন পুরোপুরি কল্পনা। এখন এসএমএসই হয় মাসে একটা, তো এখানে তো কল্পনার বাইরে না। তারপরে 2004-এ আর কি সে একটা চিঠিতে আমাকে লিখলো যে এখন তো ফোন হইছে, তো একটা ফোন নাম্বার তুমি আমাকে জোগাড় করে দিতে পারো কিনা। তারপরে আমি বললাম কি আচ্ছা ঠিক আছে দেখি, চিঠিতে লিখলাম আর কি। তারপরে আমাদের বাসার সামনেই একটা ফোনের দোকান ছিল, ওইখানে আর কি আমি নাম্বারটা। তার মানে কি পান্না 98 সাল থেকে 2004 এই 6টি বছর শুধু চিঠি দেয়া নেওয়া চলছে? হ্যাঁ, কেউ কাউকে দেখেননি? না, শুধু চিঠি দিয়ে যাচ্ছেন, চিঠি নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এবং এই চিঠিগুলো কি সব বন্ধুত্বের শব্দ ছিল নাকি তখনও? শুধুই বন্ধুত্ব। আচ্ছা, এখানে প্রেম ভালোবাসা তখন পর্যন্ত আসেনি? হ্যাঁ, না ভালোবাসা তখন পর্যন্ত আসে নাই, কিন্তু প্রকাশই হয় নাই। আচ্ছা, যে আমি তোমাকে ভালোবাসি এই কথাটা তখন মানে নাই, সেও কখনো লেখে নাই, আমিও তাকে কখনো লিখি নাই, কিন্তু অনেক কথা শেয়ার, সেও আমাকে শেয়ার করতো, আমিও তাকে শেয়ার করতাম। আচ্ছা আচ্ছা, চমৎকার। তারপরে হ্যাঁ 2004 সালে আর কি এইভাবে যে আমি ওইভাবে দোকানের একটা ঠিকানা নেই। ঠিকানা নেওয়ার পর
ও হঠাৎ করে একদিন আর কি আমাকে একটা ফোন দেয়। ফোন দিলে পরে সেই লোকটা আর কি, দোকানের লোকটা এসে আমাকে ঘর থেকে ডেকে নেয় যে তুমি আসো, এসে দেখে তোমার একটা ফোন আসছে। আমি আবার কি আমাকে ফোন করলো, আমি সন্ধ্যার সময় আর কি আমি খুব ভয় পেয়ে গেছি, কারণ বাবা ঘরে, আমি খুব ভয় পাইতেছি যে কি কবে আবার। আমি করছি, আমি পরে গেছি দোকানে যে ফোনটা ধরছি যেই, এখন ওই পার থেকে বলতেছে, আমি বলতেছি হ্যালো হ্যালো, আমি কই আপনি কে? তুমি আমারে চিনতে পারলা না? সিলেটি ভাষায় না? সে তো পুরো সিলেটি ভাষায় আমাকে বলতেছে। আরেকটু বলেন না, কি বললো সে আরেকটি বার? বলে তুমি আমাকে চিনতে পারলা না? আমি কই ভাই আপনার আমি কেমনে চিনবো, আপনি কে? আমিও তার মতো সুর দিয়ে আর কি বলতে লাগলাম। পরে সে আর কি বললো যে হ্যাঁ, যে আমি তো সিলেট থেকে মাইকেল বললাম। ও আচ্ছা, তখন থেকে আর কি তার সাথে কথা বলা শুরু আর কি ফোনে। তারপরে তার সাথে ফোনে কথা বলতেছি, এইভাবে অনেক দিন যায়। মানে হঠাৎ ফোন দেয় দোকান থেকে, আমিও ফোন দিই, কারণ তখন তো মিনিট 10 টাকা। 10 টাকা মিনিট ব্যয়বহুল, তখন 10 টাকা মিনিট। আমি তো ওইভাবে আর কি করতে পারি না, খরচ করতে পারি না। তারপরে সেই ফোন দিলে আর কি খবর নেই আমি দোকানে, যখন আমি অফিসে যাই, যখন ফিরি, তখন দোকানে খবর নেই যে ফোন আসছে কিনা। আবার দোকানে একটা ছেলে ছিল, না বললেই নয়, ওর নাম লিটন, অনেক হেল্প করছে। ও কি করতো, মানে দোকানে কাস্টমারও যদি আসতো, ও বাইরে লাইন ধরাই রাখতো আমার জন্য, যে ফোন আসছে দিদি আগে কথা বলুক। আমার কাছ থেকে কখনো 1 টাকাও নেয় নাই। আমি অনেক সময় টাকা দিতে চাইছি, ও নেয় নাই। মানে ও অবাক হইতো যে আমি তারে দেখি নাই, কিন্তু আমি তার সাথে কথা বলি, এটা আর কি ও অনেক অবাক হয়ে করতো, আমাদের সাহায্য করতো আর কি। তো এইভাবেই করতে করতে 2004 সাল গেল। তারপরে 2005-এ, হ্যাঁ 2005-এ আর কি আমরা ঠিক করলাম যে আমরা দেখা করব, আমাদের দেখা হবে। হ্যাঁ, পুরা 7 বছর পর। 7 বছর ধরে শুধু চিঠি। আচ্ছা, প্রতি মাসে যদি একটা করে চিঠি দেন, তাহলে 1 বছরে যদি 12 মাস হয়, 7 বার হচ্ছে 84 নাকি 7 বারং? হ্যাঁ 84। মানে আপনি তো প্রত্যেক মাস মানে প্রায় 100টার মতো চিঠি শুধু নেওয়া হয়েছে। আচ্ছা, সেও লিখছে, আমিও লিখছি। পরে আমার অনেক গিফটও দেওয়া হয়েছে, সেও আমার অনেক গিফট দিছে, আমিও তারে দিছি। আচ্ছা, পরে তো 2005-এ আর কি ঠিক করি আমরা যে আমরা দেখা করব, কিন্তু দেখা করার তারিখটা ফেলায় উনি, ওই ফেলায় আর কি। 12 তারিখ 2002, না হ্যাঁ 12 তারিখ 2/5, মানে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ 2005-এ। হ্যাঁ, আবার ভ্যালেন্টাইন্স ডে ছিল 14 তারিখ। এখন এর আগেই আর কি তো ফেলাইলো, তখন আর কি ওরা ঢাকায় যাবে এরকম সিদ্ধান্ত, ওরা বন্ধুরা মিলে আর কি ঢাকায় যাবে। তখন আমাকে বললো, তো আমি বললাম যে ঠিক আছে। আর আমি তো খুব ভয়তে ছিলাম যে আমার বাবা থাকলে তো কি করে, এর কোনো ঠিক নাই। তো এর মধ্যে বাবারও একটা খবর আসে যে আমাদের গ্রামের বাড়ি তো বরিশালে, তো বাবা আর কি খবর আসে যে আমাদের জমি জমা একটা সমস্যা হচ্ছে, তো বাবা মা আর ভাইকে যাইতে হবে। তো তারা আর কি হঠাৎ করেই 12 তারিখে না, তারা মনে হয় 10 তারিখের দিকে ঢাকায় দেশে চলে যায় গ্রামে। তখন আর কি তারা, সল্টি মামা, রাজীব, আর তার আমার রঞ্জু এবং তার আর একটা ফ্রেন্ড, তারা মিলে আর কি 4 জনে আমাদের বাসায় আর কি যাওয়ার জন্য আর কি করে যে আমরা 4 জন আসবো, তো তুমি কিন্তু বাসায় থাকো। তো আমি তো বাসায় থাকবো। আমার 2টা বোন আছে, মাসিতো বোন আর একটা মামাতো বোন, ওরা আর কি থাকে, আর আমার মাসি, আমরা সবাই মিলে আর কি থাকছি। আর বাবা আর কি রেখে গেছে তাদেরকে আমার জন্য আর কি। আমি একা থাকবো তো বাসায়, এর জন্য আর কি তাদেরকে রেখে গেছে। আমার মাসিতো বোনটা হচ্ছে পাপিয়া, আর মামাতো বোনটা হচ্ছে তিথি, আর আমার মাসি, আমরা এই কজন ছিলাম। আর তারা আর কি গেছে এরকম হঠাৎ করে, আমাকে আর কি কোনো জায়গায় আর কি বলে নাই যে তুমি এই জায়গায় দেখা করো, এই জায়গায় দেখা করো। আমি তাকে অনেক জায়গার কথা বলছিলাম চিঠিতে বা ফোনে, যে চন্ডী মধ্যে যে দেখা করি বা সংসদ ভবনে, আমার খুব ইচ্ছা ছিল ওই সমস্ত জায়গায় আর কি দেখা করব। কিন্তু সে না, তুমি বাসাতেই থাকবা, বাসাতেই আমি তোমারে দেখবো, এটা বলছে। তারপরে তো আমি বাসাতেই থাকলাম, যেরকম সেরকমই থাকলাম, একটু সাজগোজ করি নাই, আমি যেরকম সেরকমই। তুমি দেখতে চাইছো তুমি দেখবা, মানে কোনো ফাউন্ডেশন দেননি? না, একদম ঘরের সালোয়ার কামিজ পরা, আমি সেইভাবেই ছিলাম। পরে
তারা কি করলো, তারা আর কি দুপুর টাইম আর কি হয়ে গেছে তখন 12টা 12:30টার দিকে, ওইরকম টাইমে তারা আর কি একটা ট্যাক্সি ক্যাব নিয়ে আমাদের গলির মধ্যে ঢুকছে। আচ্ছা। ঢুকছে পরে আমার মামাতো বোনটাকে জিজ্ঞেস করতেছে, এই তুমি পান্নাদের বাসা চেনো? আর বলতেছে হ্যাঁ, পান্না তো আমার দিদি, চিনবো না কেন? ও আবার একটু করছে ওর বন্ধুটার সাথে। তারপরে তো ওরা গেল একটা ফুলের তোড়া নিয়ে, ওরা আমাদের বাসায় গেছে, যাইয়ে 4 জনে বসছে ঘরে বসছে পরে আমি তো সামনে দাঁড়াও, আমাকে বলতেছে যে মানে তারা কাচুমাচু করতেছে যে পান নাকি, মানে 3 জন দাঁড়ানো, 3 জনের মধ্যে পান নাকি। হ্যাঁ, এখন আমি কিন্তু তারে ঠিকই ধারণা করে নিছি যে সেই রঞ্জু, দেখি নাই তো, কিন্তু ফোনে তো কথা বলছি, চিঠিতেও লিখছি, কিন্তু সামনে যখন আসছে জানি কিরকম একটা লজ্জাবোধ লাগতেছে তার সামনে দাঁড়াইতে, আবার কিরকম জানি একটা ভাব লাগতেছে। কিন্তু তারপর আর কি দাঁড়াই আছে আমার সামনে আর কি, কিছু আমিও দাঁড়াই আছি তার সামনে। এখন আমি বলতেছি যে তুমি রঞ্জু? হ্যাঁ। এখন বলতেছে হ্যাঁ, মাথা ঝুলাইতেছে, হাসতেছে, হ্যাঁ আমি রঞ্জু। পরে আমি বলতেছে যে তোমার কণ্ঠটা তো ফোনের মধ্যে আরেক রকম লাগছে, কিন্তু সামনে কণ্ঠটা আবার আরেক রকম। আমারে বলতেছে, যেটা তো আমি জানি না যে ফোনে আমার কিরকম কণ্ঠ, কিন্তু আমি পান না। তারপরে আর কি হইছে, কথাবার্তা বললাম, তারা দুপুরে খাবার দাবার খাইলো, তারপরে তারা চলে গেল। তারপরের দিন সে একাই আসলো, আবার দুপুরবেলা দুপুরবেলা। হ্যাঁ, আবার আসলো। আইসে তারপরে আমাদের ঘরে আসলো, আমার বোনেরাও ছিল। কথা বলতেছে কিন্তু মানে অনেক কথা আর কি, কথা শেষ হয় না। কথা বলতেছি টেবিলের উপরে, এখন মানে তার প্রতি না কিরকম জানি একটা দুর্বলতা হয়ে গেল আমার তখন। হ্যাঁ, মানে সে দেখতে কিন্তু তখন এতটা ভালো ছিল না, কিন্তু তারপরও তার প্রতি যেন কিরকম একটা ভালোবাসা আমার হয়ে গেল। মানে এর আগে চিঠিতেও অনেকই করছি, কিন্তু তারপর আর কি করি না। তো সে দূরে বসা, আমিও দূরে বসা, কথা বলতেছি। তারপরে আমি বললাম কি, আমি তোমার হাতটা ধরি একটু। আপনি বললেন? হ্যাঁ, আমি বললাম। সারা জীবন মানে জানতাম যে ছেলেরা বলে যে তোমার হাতটা দেবে। না না, সে না খুব মানে মানে কিরকম জানি করতেছে। হ্যাঁ, মানে খুব মানে কিরকম জানি কাচুমুচু করতেছে, সাহস পাইতেছে না কি বুঝতেছি না আর কি, এরকম। ওরা আমি আমার বোনেরাও ছিল তো আবার ঘরে, ওরাও আর চোখে দেখতেছে। হ্যাঁ, আমি বললাম কি যে আমি তোমার হাতটা ধরি আগে, এটা কইরা আমি তার হাতটা ধরলাম। পরে সে দেখি কি হাতটা একদম ঠান্ডা আর একদম ঘামানো। হ্যাঁ, মানে কিরকম আমি, আমার মধ্যে এমন একটা অনুভূতি হইলো, মানে এরকম অনুভূতি আর কি অন্য কোনোদিনও হয়েছে না, যে একটা অন্যরকম একটা অনুভূতি। মানে বুঝলাম যে এইটাই হয়তো, বুঝলাম যে ভালোবাসার ঘন্টা বেজে গেছে। হ্যাঁ, ভালোবাসার ঘন্টা বেজে গেছে, এইটাই এই আর কি। তারপরে আর কি তারা আর কি আর থাকলো না, তারপরের দিন তারা আবার সিলেটে চলে আসলো। তারপরে তারা আবার তার নিয়ে গেল, তার মা, তার বোন, মানে তখন সে আর কি আমরা দেখে আসছে। তারপরে তারা গেল আবার 16 তারিখ 4 মাস 2005 আর কি তারা গেল। যাওয়ার পর আর কি তারা আমাকে দেখলো, মা দেখলো আমার ছবি নিয়ে আসলো একটা। তারপরে মানে আরো আত্মীয় স্বজনকে দেখানোর জন্য ছবি নিয়ে আসলো। তারপরে এইভাবে আর কি চলতে থাকে আর কি। তারপরে ফোনে আর কি, তখন ওই যে প্রথমবার যখন যায় তখন আবার আমাকে একটা মোবাইল দিয়ে আসে। আচ্ছা, গিফট? হ্যাঁ, মোবাইল, হ্যাঁ গিফট দেয়। তো গিফটটা যে দেয় ওইটা ছিল আমার জন্য একটা ভয়ঙ্কর, কারণ আমার তো মোবাইল ছিল না। বাবা যখন গ্রাম থেকে আসে, বাবা মা আমার হাতে যখন মোবাইল দেখে তখন তো ঘরে তুল কালাম কাণ্ড ঘটাই দেয় যে আমি মোবাইল পাইলাম কই। আমি বলছি তখন তো আমি চাকরি, আমি বলছি কি যে আমি তো বেতন পাইছি, ওইটা দিয়ে আমি কিনছি। না, তুমি বেতন পাইয়ে সব টাকা ঘরে দিছো, তুমি মোবাইল কিনছো কোথার থেকে? আমার বাবা বলতেছে। এখন তো আমি তো খুব ভয়তে আছি এটা নিয়ে। তারপর মারে বললাম সত্যি কথাটা, যে মা এই ঘটনা, সিলেট থেকে তো সে আসছিল, তোমরা তো ছিল না তখন, এরকম আমাকে মোবাইল গিফট করে গেছে। আর একদিন ছিল দুপুরবেলা খাওয়াইছি, তারপরের দিন আর কি আসছিল, তারপরের দিন চলে গেছে তারা। তারপরে ও আচ্ছা, তারপরে আমি তুমি একটু বাবারে বুঝাইও, আচ্ছা ঠিক আছে। তারপরে মাই আর কি বাবারে, তার মানে মা কি বিষয়টি আগে থেকে জানতেন? হ্যাঁ, মা জানতো। আমি আমার মার সাথে আমি সব বিষয় শেয়ার করতাম। আচ্ছা, চমৎকার। মা সব বিষয় জানতো। তারপরে আর কি আমাকে ফোনে জানাইলো যে তোমাকে তো এরকম মা, তারপরে দিদি এরা দেখতে যায়, তো কি করবা? তো আমি বললাম যে ঠিক আছে, তুমি এক কাজ করো, মার সাথে কথা বলো ফোনে। তারপরে আমার মার সাথে আমার বাবার সাথে কথা বললো ফোনে। তারপরে তারা আর কি ঠিক করলো যে ঠিক আছে
দেখতে যাবে। তারপরে কি মা গেল, আমার শাশুড়ি আর কি, যে আর কি সে গেল, তার মা আর তার দিদি এবং তার চালুই, তারা গেল, তারা যে আমাকে দেখলো, দেখার পর তারা আবার ওই দিন দুপুরবেলা খাবার টাবার খাই, তারপর তারা চলে আসছে। তারপরে ছিল আর কি 5 জুন মাসের 8 তারিখ তার জন্মদিন। জুন মাসের 8 তারিখ, আচ্ছা। হ্যাঁ, জুন মাসের 8 তারিখ তার জন্মদিন। তখন আর কি আমারে খুব অনুরোধ করলো যে না, আমি সিলেটে আসি। আচ্ছা। হ্যাঁ, তারপরে এর মানে এই 8 মাসের আগে 7 মাসের দিকে আমার বড় বোন, আমার ছোট ভাই আর আমার মেশো, তারা আর কি তাদের বাড়ি ঘরে এসে দেখে গেছে। আচ্ছা, মানে যেহেতু মোটামুটি ছেলে পক্ষ লোকজন পাঠিয়েছে, আপনারা লোকজন পাঠালেন? লোক পাঠাইছে, হ্যাঁ। সেই তো আমার ছোট ভাইটা আর কি সিলেটের শহর আর কি কিছুটাতে দেখছে, ও চেনছে আর কি রাস্তাঘাট। ও তখন ইন্টারে পড়ে তখন। আচ্ছা। তখন আমি আর কি ওরে বললাম, তখন আর কি আমি তো চাকরি করি, তখন আর কি ওই মাসটায় আমার ছুটি দিল না অফিস থেকে, যে জুন মাসে আর কি কোনো ছুটি দিল না। ওই তখন কি করলাম, জুলাইয়ের 8 তারিখ আমি ঠিক করলাম যে তারপর ঠিক টাইমে আমি সিলেটে যাব। তারপরে আমি আমার মানে তখন আর কি সে আর কি আমার অনেক ফোনে আর কি করতেছিল যে তুমি আসলা না আমার জন্মদিনে, অনেক মানে প্যারা দিতেছিল। হ্যাঁ, আমি কি করলাম যে ওই সময় আর কি করলাম যে ঠিক করলাম, আর ওই অফিসের যে বস ছিল তাকে বললাম যে আমি তো সিলেট যেতে চাই, আমার একটা ব্যবস্থা করে দিন। তারপর তারাই আমার ব্যবস্থা করে দিল। আর আমার ছোট ভাইটারে বললাম যে আমি এখন সিলেট যাবো, আমাকে নিয়ে যাবি জুলাই মাসে। পরে এখন ও বললো কি যে ঠিক আছে, রেডি হ। 5টার সময় আমরা রেডি হইলাম, ঘরের থেকে বাইরে গেছি। আমি মারে কইছি কি যে মা, তুমি শুধু বাবারে বললো যে আমি একটা কনফারেন্সে যাইতেছি। আচ্ছা। হ্যাঁ, কারণ কি আমরা তো আবার ইয়ুথ কনফারেন্স করি, তো ওই কনফারেন্সে যাওয়ার জন্য আমার বাবার কোনো নিষেধ ছিল না। আচ্ছা। হ্যাঁ, তো ওই কথা বলে আর কি বাবাকে দবাই রাখা যাবে, এইটা বলছে আর কি মারে, যে তুমি এইটা বললো। মা কয় তুই কই যাস? আমি যাইতেছি, আবার 2 দিন পরেই আমি ফেরত আইতেছি, এটা কইতেছি মারে আর কি। খুব বুঝ দিয়ে আমি রওনা হয়ে গেলাম আমার ভাইটাকে নিয়ে। এখন সায়দাবাদে আসছি, এখন তো ব্যাগ ধরে টানাটানি শুরু করছে যে সিলেটের গাড়ি, আমরা তো আর চিনি না। ও করছে কি, আমার একটা লোকাল বাসে নিয়ে উঠে গেছে। এই একই, আমি তো ফোন দিচ্ছি, আমি তার মানে তখন আবার মোবাইলটা এমন মানে করতেছিল যে মানে ও যে মোবাইলটা দিয়েছিল ওটাতে আর কি ঠিক মতো কথাও বলতেছিল না, অর্ধেক আসতো তো অর্ধেক মোবাইলটা বন্ধ হয়ে যেত, এরকম। হ্যাঁ, মানে এত কথা বলতাম আমরা রাত্রে। হ্যাঁ, তখন তো আবার মোবাইলও তো একটা মানুষ, ওরও তো একটা জীবন আছে। মোবাইল মানুষ গুরু। হ্যাঁ, তখন কি অ্যাকচুয়ালি আবার একটা সুবিধা ছিল, রাত 12টা থেকে 2টা পর্যন্ত আর কি ফ্রি। আচ্ছা, মাত্র। হ্যাঁ, তখন বিভিন্ন অফার চলতো। হ্যাঁ, অফার তো, আর সেই অফারগুলো আমরা সমানে নিতাম, একদম সমানে। আপনাদের কারণে তো মোবাইল কোম্পানিগুলো টিকে ছিল, এখনো টিকে আছে। 300 টাকা কার্ড বলে মানে আধা ঘন্টাও যাইতো না, এরকম অবস্থা। তখন ওর অনেক টাকা গেছে আমার পিছনে, এই মোবাইলে শুধু অনেক টাকা গেছে তার। তারপরে তো আমি ওইভাবে আর কি করলাম, ঠিক করলাম যে আমি সিলেটে আসবো। তারপরে তো সায়দাবাদে গেছি পরে আর কি এরকম করা হলো। তারপরে লোকাল বাসে উঠছি, রোজার দিন ছিল তখন। আর তো বাসটা মানে ঘাটে ঘাটে থামাইতেছি করতেছে। আর আমি শুধু তাকে ফোন দিয়ে বলছি যে আমি সিলেটে আসতেছি। হ্যাঁ, তুমি এখন সিলেটে আসতেছো মানে এই কথা না। আর সাথে সাথে লাইনটা কাইটে গেছে, আর মোবাইলে কোনো নেট নাই, কিচ্ছু নাই, পুরো মোবাইল বন্ধ। এখন তো নাকি কিচ্ছু হয় না। পরে তো আমরা সিলেটে বাসেও মানে চলতেছে এরকম, থামতেছি করতেছে না। আমি চিন্তা করতেছি, ভাইটা বলতেছি যাইতেছি যে কি যে হবে, আমি কিচ্ছু মানে এই করতে পারতেছি না। ও কয় যে চিন্তা করিস না, পৌঁছাই নেই, তারপরে বোঝা যাবে কি হয় না হয়। তারপরে তো যখন উঠলাম একদম সিলেট শহরে এসে বাস ঢুকছে, তখন আর কি রাত 12টা বাজে তখন। তারপরে নাম্বার ফোন দিল রঞ্জুকে, ফোন দেওয়ার পর আর কি আমার ভাই ফোন দিছিল। ফোন দেওয়ার পর আর কি বলছে যে দাদা আমাদের নিতে আসেন, আমরা তো এরকম স্টেশনে আছি। তখন নাকি সে নাকি বলছিল তার মাকে যে মা পান্না আসছে। তার মা আবার বলতেছে যে পান্না আসছে সবসময় পান্না মান্না করতে করতে রাত 12টার সময় কইতেছে পান্না আসছে, এই করে নাকি তার একটা চরম আসছে তার মা। হ্যাঁ, আন্দাজে খালি পান্না কয়, না মা পান্না আসছে, আমি আনতে যাইতেছি। পরে তো গেছে, সে আমারে আনতে গেছে, সে আর তার মামাতো ভাই দুজনে আমারে আনতে গেছে। পরে আমরা রাত 12:30টার দিকে এসে পৌঁছাই।
পৌঁছাইলে পর আর কি সবার সাথে দেখা হয়, অবাক হয়ে যায় সবাই আমাকে দেখে। আপনি যখন সিলেটে গেলেন তার আগে কি আপনাদের দু পরিবারের মাঝখানে বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেছে? না না, এমনি দেখা সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এমনি মানে বুঝতেছি যে এখানেই তো আমার বিয়ে হবে এরকম। আর এর আগে তো অনেক প্রস্তাব আছে, আমি তো কোনোটারই অ্যালাউ করি। হ্যাঁ, আর এর জন্য মানে সেও তার মানে তারপর সরাসরি যে বিয়ে করবো এরকম সেরকম কিছু বলেনি, ভাব লক্ষণে সবাই বুঝে গেছে। হ্যাঁ, ভাব লক্ষণে সবাই বুঝে গেছে। তারপরে তো তার সাথে আমার দেখা হলো আর কি, বাসায় আসলাম, খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমাইলাম, তারপরের দিন আর কি কথাবার্তা করলাম, সবার সাথে দেখাশোনা করলাম সবার সাথে, তারপরে থাকলাম আর কি তাদের সাথে। তারপরের দিন আবার চলে আসলাম সিলেটে। তখন আমার উঠাই দিতেছে গাড়ি, রিক্সায় করে যখন তাদের বাসা থেকে বাইর হইতেছি, তখন আমার শাশুড়ি, আমার মনে আছে যে আমাকে বলতেছিল যে তুমি কি সত্যি চলে যাইতেছো? মানে সে আমার রিক্সাটারে ধরে আমার হাতের উপর হাত রেখে আমার বলতেছে তুমি কি সত্যি চলে যেতেছো? মানে সে হয়তো বা ভাবছিল কি যে আমি মনে হয় একবারের জন্য চলে আসছি। আচ্ছা আচ্ছা। আমি বলছি যে হ্যাঁ, আমি তখন মাই কইছি যে হ্যাঁ মা, আমি চলে যেতেছি বাসায়। হ্যাঁ, পরে বলছে আচ্ছা ঠিক আছে, আমরা কিছুদিন পরেই তো যাইতেছি, এইটা বললো। তারপরে আর কি আমি তো চলে আসলাম। আচ্ছা পান্না, এখানে আমার একটা প্রশ্ন, যেহেতু আপনাদের আনুষ্ঠানিকভাবে কেউ কখনো ভালোবাসি কিংবা বিয়ের কথাবার্তা হয়নি, সেখানে বিয়ের আগে মানে এরকম ভাবে জামাইয়ের বাড়িতে মানে হবু জামাইয়ের বাড়িতে যে থাকাটা, এই বিষয়টি আপনার কাছে কখনো ভয়ের বলে মনে হয়নি যে কেউ যদি জানে পরে তো আসলে একটা নিন্দনীয় ব্যাপার হতে পারে যে মেয়ে? তখন আসলে কি ভেবেছিলেন, যে আপনি কি বেশি ইমোশনাল? আমি সেটা ভাবছি এবং তারও ওইটাই বলছি যে আমি যেন, তুমি যে আমারে এত মানে প্যারা দিতেছো তোমার বাড়িতে যাওয়ার জন্য, তোমার বাড়ি দেখার জন্য, তো ঠিক আছে হ্যাঁ, কিন্তু পরবর্তীতে যেন এইটা নিয়ে কেউ কখনো আমাকে কিছু না বলে। হ্যাঁ, তো সেও বলছে যে আচ্ছা ঠিক আছে, কেউ তোমাকে কিছু বলবে না, তুমি তো আমার বন্ধু, হ্যাঁ কে কি বলবে, এই কথা বলছে আমারে। আচ্ছা, পরে আমি সেই সাহসেই আর কি বাসার থেকে রওনা দিলাম। বুঝতে পেরেছি, বিশাল সাহস আপনার। না আসলেই বিশাল সাহস যে এরকম ভাবে কোনো কথা ছাড়া, কোনো কথা দেয়া নেয়া ছাড়া অপরিকল্পিতভাবে আরেকটি পুরুষের বাসায়, যে যতই আপনি তাকে ভালোবাসেন না কেন, মানে লোক সমাজ বলে তো একটা বিষয় থাকে, বিশেষ করে আমাদের বাঙালিদের জীবনে কিন্তু আমাদের মান সম্মান, পরিবার, পরিবেশ এটা অনেক বড়। তো সেই ক্ষেত্রে এটা একটা ভয়ানক ব্যাপার হয়ে দাঁড়াতে পারতো যদি মানে উল্টাপাল্টা কিছু হতো। কারণ আমি আরো সাহস করছি কেন, যে আমার শাশুড়ি তো মানে সে তো আসছিল আমাদের বাসায়, হ্যাঁ মানে তার সাথে আমি খুব খোলামেলা ভাবে আলাপ করছি, বুঝতে পেরেছি। তার সাথে, আর সেও তো অন্যরকম মানুষ, মানে সেও খুব ফ্রেন্ডলি ছিল। আমার শাশুড়ি এখন নাই, কিন্তু সেও খুব ফ্রেন্ডলি ছিল আর কি। সেও আমার চিঠিগুলা আমি যখন ফোনে কথা বলতাম তার সাথেও কথা বলতাম মাঝে সাঝে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এরকম আর কি। আচ্ছা, তারপরে কি হলো? তো এর জন্য আর কি সাহস করতে পারছি, এত বড় সাহসটা করতে পারছি। তারপরে আর কি এই জুলাইতে দেখার পর তারপরে অক্টোবর মাসের 8 তারিখে তারা আর কি ঠিক করে যে এনগেজমেন্ট করাবে। আচ্ছা, হ্যাঁ, তারপরে এনগেজমেন্টের জন্য তারা সবাই যায়, তার পরিবারের সুদ্ধা, তার বড় ভাই, তার বউটো, সবাই মিলে সবাই যায়। যাওয়ার পরে আমাদের বাড়িতে, আমাদের ঘরে হয় নাই, আমার মামার বাড়িতে আর কি আমার এনগেজমেন্টটা হয়। আচ্ছা, হওয়ার পর এটা কোন সালের ঘটনা? 2008? হ্যাঁ, মানে 2098 সালে পত্র মিতালি? না 2008-এর না, 2005-এ আর কি আমাদের এনগেজমেন্ট হয়। 2005-এ, তার মানে হচ্ছে প্রায় 7 বছর পর। হ্যাঁ, 7 বছর পর পত্র মিতালির মাধ্যমে যে সম্পর্ক, সেই সম্পর্ক একটা সম্পর্কের নামে মানে স্থায়ী একটা ঠিকানা পেল। তারপর পরে তো এনগেজমেন্ট হয়। ওই দিন এনগেজমেন্ট হওয়ার পর আর কি আমরাই ঠিক করি যে মানে তখন ঠিক করি আর কি যে আমরা বরিশালে যাব। আমার দিদা আর কি, সে খুবই অসুস্থ ছিল। আপনি যখন এনগেজমেন্টের দিন আপনার মানে হাজবেন্ডকে আংটি পরালেন, ওই দিনও কি তার হাতটা ঠান্ডা ছিল, ঘাম ছিল? হ্যাঁ, তখন কি হয়েছে যে আমি যখন তার পাশে যখন আমার দাঁড় করাইলো, হ্যাঁ তখন আমি আর কি যখন বললো যে তুমি তাকে আংটি পরাও, যখন আমাকে আংটি পরাইলো দেখি তার হাতটা একদম কাঁপতেছে, কি থরথর করে কাঁপতেছে, আর একদম ঠান্ডা হয়ে রয়েছে হাতটা।
আমার হাতের মধ্যে আবার কুরকুরি দিল। এটা কঠিন ছিল। তার হাত কাঁপতেছে, তার মধ্যে আবার আমারে কুরকুরি দিল। আমি তো মানে এত মানুষের ভিতরে আমি তার দিকে তাকাই একটু মুচকি হাসলাম, শুধু আর কিছু করি নেই। পূর্ণতা না লজ্জা পেয়ে গেছে। এটা খুব মজা ছিল, খুব অদ্ভুত ছিল। আচ্ছা, তারপরে তো এঙ্গেজমেন্ট হওয়ার পর তার বাবা মায়েরা সবাই চলে যায় তার বোনের বাড়িতে, দ্বিতীয় বাড়িতে আর কি। আর আমরা ঠিক করি ওই জায়গায় বসে আর কি, আমরা ঠিক করি যে আমরা যাব বরিশালে। তখন আর কি ওই দিনেই আমার এঙ্গেজমেন্টের দিনেই রাত্রে আমরা বরিশালের আর কি টিকিট কাটি। বরিশালের টিকিট কেটে আমার ভাই, আমার ভাতিজা একটা, আর আমি আর রঞ্জু, আমরা 4 জনে আর কি বরিশালের উদ্দেশ্যে রওনা দিই। আমার দিদিমা আর কি খুবই অসুস্থ ছিল, তখন আর কি যাই দেখার জন্য। আর আমার দিদিমার খুব শখ ছিল তার নাতিন জামাই দেখবে। এখন তাও যেহেতু এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আমি পুরোপুরি শিওর যে এর সাথেই আমার বিয়ে হবে, এখন তো আর কোনো কিছু নাই। তারপরে তো আমরা যাইতেছি বাসে করে, খুব বৃষ্টি তখন, অক্টোবর মাস, অক্টোবরের 8 তারিখ, খুবই বৃষ্টি। এই বৃষ্টির ভিতর দিয়ে আমরা সেই বাসে করে যাই বরিশালে। ভোরবেলা যেয়ে পৌঁছাই আমার মামা বাড়িতে। মামা বাড়িতে পৌঁছানোর পর আর কি ওইখানে যাই আমরা 4 দিন ছিলাম মামা বাড়িতে, মামা মামি আমরা সবাই 4 দিন ছিলাম। তো অক্টোবরের 11 তারিখ আমার জন্মদিন ছিল। সেদিন আবার ওইখানে মামা আর কি গ্রামে যারা গান করে তাদের নিয়ে একটা আসর বসাইছে, মানে একদম খুব মজায় আর কি দিনটা গেছে সেই দিনের ওইখানে। তারপরে আমরা ওইখান থেকে আবার চলে আসি ঢাকাতে। আচ্ছা পান্না, আপনাকে এই ক্ষেত্রে আমরা একটু আটকাবো, আমাদের ছোট্ট একটি বিরতি নিতে হবে। আপনি ফোনের লাইনটি কাটবেন না, ঠিক আছে? আপনার ফোনের লাইনটি কাটবেন না, আমাদের অনুযায়ী আমাদের ছোট্ট একটি বিরতি নিতে হবে। বিরতির পর আমরা আবার আপনার সাথে আপনার ভালোবাসার মহাকাব্যের বাকি অংশ শুনবো, ঠিক আছে? আপনি আমাদের সাথে থাকবেন, শুধু ছোট্ট একটি বিরতি আমরা নেব আর কি। এভাবে কথা বলতে থাকি যখন, তখন আর কি একদিন কি করে যে 9 তারিখ, তখন 9 তারিখ 6 মাস 2005 আর কি। আচ্ছা, তখন হঠাৎ করে আর কি আমাকে বললে যে আমি তো ঢাকায় আসছিলাম কিন্তু এখন চলে যাইতেছি। তখন ও বলতেছে, আমি যে কেন, তুমি আমার সাথে একবার দেখা করতে তো পারতা, তারপরে তো যাইতে পারতা। তারপরে ও বলতেছে কি যে না, আমার তো সময় নাই, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কিন্তু সে ওই রাত্রেবেলায় আর কি সিলেট থেকে রওনা হয়েছে ঢাকার উদ্দেশ্যে। পরে এখন এইভাবে কথা বলতেছি, তারপরে ভোর 4:30-5টা বাজে, তখন আর কি আমাদের গেটের সামনে এসে বলতেছে যে আমি কি বাইরেই দাঁড়াই থাকবো নাকি গেট খুলবা? আমি বলতেছি কি এত সকালে গেট খুলবো কেন, তুমি না ঢাকা থেকে চলে গেছো? না না, আমি ঢাকা থেকে চলে যাই না, আমি তো তোমাদের বাসায় আসছি। আমরা তো মানে আপনাকে পুরোপুরি সারপ্রাইজ দেওয়ার জন্য এই আয়োজন। পুরোপুরি। পরে তো আমরা গেট খুলছি, খুলে দেখি যে সে আসছে ভোরবেলা। তারপরে আর কি আমার বাবা মার সাথে সবার সাথে কথাবার্তা বললো, সমস্ত কিছু হইলো। তারপরে বিয়ের আর কি তখন কি কি লাগবে কেনা লাগবে এই সমস্ত আর কি আলোচনা করতে, সেই আর কি গেছে। আচ্ছা, তারপরে আর কি সমস্ত কিছু। তারপরে আমরা বললাম যে আমরা তোমার মাপটা কি করবো, এই সমস্ত মানে নেবো, এইগুলোর কথা আর কি বললাম। তখন আর কি বড়দিনের দিন আসলো আর কি আবার। ওই দিন তো চলে গেল, যাওয়ার পর আবার বড়দিনের দিন আসলো। বড়দিনের দিন আমাদের সাথে বড়দিন করলো ওইখানে, 2005-এর বড়দিন করার পর আর কি ওর পরে আর কি বিয়ের তারিখটাও ফেলানো হয়ে গেল আমাদের মোবাইলে আর কি সমস্ত কিছু। আচ্ছা আচ্ছা, আমার শ্বশুর শাশুড়ির সাথে মোবাইলে কথা বলে আমার বাবা মার সাথে বিয়ের তারিখটা ফেলানো হইলো। 2006-এর 13 তারিখে। এই যে 13 তারিখ আসতেছে, এটা আমাদের 13 বছর পূর্ণ হবে বিয়ে। মানে এই যে আজ কত তারিখ? আজ হচ্ছে 10 তারিখ। এখন 11 তারিখ পড়ে গেছে কি তাই পূর্ণতা? হ্যাঁ 11 গেছে। আমাকে আমি ভয় পেয়ে গেছি। না আমি বলছি কয় তারিখ, ও টেলিফোনই দেখছে। আমি কমেন্ট পড়ছি সবার। কয় তারিখ আজকে? আজকে 11, ঠিক 12টার পরে 11 তারিখ হয়ে গেছে। হ্যাঁ 11 তারিখ পড়ে গেছে, মাঝে মাঝে একটু জানিয়ে দিতে হয়। আচ্ছা 11 তারিখ মানে পরশুদিন আপনাদের হচ্ছে 13 বছর পূর্ণ হবে। হ্যাঁ 13 তারিখে 13 বছর পূর্ণ হবে। আরে সেই রকম দিনে তো আপনাদের সাথে কথা হচ্ছে ভালোবাসার মহাকাব্য। আর মাত্র কয়েক ঘন্টা পরই, মানে 48 ঘন্টা পর আপনাদের সেই বিশেষ দিন। আচ্ছা তারপর
তারিখে তার গায়ে হলুদ হইলো, তারপরে 12 তারিখে তারা রওনা হয়ে গেল আমাদের ঢাকা শহরে আর কি। আমরা ঢাকাতে যেখানে ছিলাম, তারপরে সেইখানে আর কি আমি যে অফিসে চাকরি করতাম সেই অফিসে সালভেশন আর্মি নাম সেটার, ওই অফিসে আর কি যে আমার বস যারা ডাকতাম ওরা আর কি সমস্ত ব্যবস্থা করলো। আচ্ছা। এখন তারা তো 45 জনের মতো আর কি বরযাত্রীতে গেছিল, বাস নিয়ে গেছে পরে ওইখানে আর কি 10:30 বাজে গেছে তখন যাইতে যাইতে। তারপরে শীতের দিন, এত ঠান্ডা, সেই ছাদের উপর, দোতলা বিল্ডিং এর ছাদের উপরে আর কি গায়ে হলুদের প্যান্ডেল করা হয়েছে। এত শীত, এই শীতের মধ্যে আর কি আমাদের গায়ে হলুদ আর কি হলো আমারটা আর কি। তারটা তো সিলেটেই হয়েছে, আমারটা আর কি ঢাকায় বিয়ে হয়েছে। তারপরে তো আবার ছেলে মেয়ের মুখ দেখা যাবে না, এরকম একটা নিয়ম আছে যে গায়ে হলুদের পর, গায়ে হলুদ হয়ে গেল পর, ওইটার পর এখন বিয়ে পর্যন্ত আর মুখ দেখা যাবে না। হ্যাঁ, পরে তো তারে রাখছে আলাদা একটা ঘরে, আর তারা সবাই টলুদ দিয়ে আসলো। তারপরে আমি আমাদের বাসায় চলে আসলাম, আমি আর সবাই ছিল ওই অফিসেই আর কি, ওই সেন্টারেই। আর আমি আর কি আমার বাসাতে চলে আসছি, আমি আর আমার একটা মামি। তারপরে আমি শুনছি যে বিয়ের রাত্রে নাকি মেয়েরা নাকি ঘুমায় না, কিন্তু আমি যে এমন ঘুম দিছি ওই বাসায় এসে, ঠান্ডার মধ্যে ল্যাপের মধ্যে ঢুকে আমি যে ঘুম দিছি, আর সে করছে কি সারা রাত্রে আমার ফোন দিছে। হ্যাঁ, সারা রাত্রে ফোন দিছে, আর ফোনটা ছিল সাইলেন্ট করা, আর আমি জানতাম না যে ফোনটা সাইলেন্ট করা ছিল, আমার ভাই সাইলেন্ট করে দিছিল আর কি। তারপরে সারা রাত ফোন দিছে, ফোন দিয়ে পায় নাই, যারে মানে চাইছে যে যাও একটু যাই বলো যে ফোনটা ধরতে, বলতেছে না এখন তো আর বাসায় যাওয়া যাবে না, গেট তালা মেরে দিছে, এখন তো আর বাসায় যাওয়া যাবে না। তো এরকম করতে করতে সকালবেলা উঠে দেখি আমি ভোরবেলা উঠছি ঘুম থেকে যে আমার বিয়ে তো আজকে। তো আমি উঠছি, আমার মামি আমার ডাইকে উঠাই নাই, আমি নিজেই উঠছি। আমি উঠার পর আর কি দেখতেছি কি 110টা মিস কল। আমি তো অবাক, কি ব্যাপার, সারা রাত্রে ফোন আসছে আর আমি একটা ফোনও ধরি নাই। এদিকে কি করছে সে আর কি, ওই ফোন আমি ফোন ধরছি না দেখিয়া সে আর তার একটা বন্ধু নিয়ে সকালবেলা আমাদের বাসায় এসে করছে। তারা ছিল একটা হোটেলে, ওইখান থেকে সে আর তার বন্ধু সকালবেলা এসে বসছে আমাদের বাসাতে। হ্যাঁ, তুমি ফোন ধরলা না কেন রাত্রে? মামি বলতেছে তুমি কেন তার মুখ দেখলা? হ্যাঁ, তুমি জানো না মুখ দেখার নিয়ম নাই, বিয়ে পর্যন্ত কারো কারো মুখ দেখতে হয় না। এখন আমি করতেছে যে না, ও ফোন ধরলো না কিসের জন্য, আমার সাথেই করতেছে। আর আমি বলতেছি যে ফোন যে সাইলেন্ট করা ছিল এটা তার আমি জানতাম না। পরে বলতেছে তুমি তাড়াতাড়ি যাও এখান থেকে। পরে তো ওরে পাঠাই দিল, ও চলে গেল ওইখান থেকে। পরে একটা রাগ রাগ ভাব, আমাদের তো বিয়ে হয় গির্জা ঘরে, তো আমাকে নিয়ে গেল। আপনি কি সাদা ড্রেস পরেছিলেন? কারণ আমরা সাধারণত ছবিতে দেখে থাকি যে আপনারা সাদা একটা গাউনের মতো পরেন। হ্যাঁ, পরে গ্রাউন্ড পরে, কিন্তু আমাকে তারা সাদা ড্রেস দিছে না, তারা আমাকে শাড়ি দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শাড়ি দিছে। তো ওই শাড়ি পরে আর কি আমাদের আর কি আমি তো গেলাম গির্জায়। তারপরে ও গেল ওইখান থেকে, ওদের কাছে ছিল সেখান থেকে। তারপরে আমাদের গির্জাতে বিয়ে হইলো। ওই বিয়ে আর কি ছবিগুলো যদি দেখাইতে পারতাম তাহলে দেখতেন যে মনে হইতেছিল মানে কি যাত্রা হইতেছে। আচ্ছা, আমি এই ক্ষেত্রে আমি মাইকেল ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই, রঞ্জু ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। উনি আছেন, ওনাকে একটু দিন, আমরা একটু রঞ্জু ভাইয়ের সাথে কথা বলতে চাই। হ্যালো, জি রঞ্জু ভাই, এতক্ষণ তো আপনার সহধর্মিনীর বক্তব্য আমরা শুনলাম, এখন আপনার কথা একটু শুনতে চাই। আপনি বলে ছত্রিশ যাত্রা করতে বের হয়েছিলেন উনি বলছে। হ্যাঁ, ওইভাবেই গুরু, আসলে ব্যাপারটা হয়েছিল প্রচন্ড রেগেছিলেন। হ্যাঁ, রেগেছিলাম, অনেক রেগেছিলাম। কি মনে হয়েছিল ওই রাত্রে আপনার, কি মনে হয়েছিল? মনে তো কি করছিল যে ওই সময় যদি পাইতাম তাইলে মনে হয় ওই রাত্রে বেলায় ওই যে যেমন বারবিকিউ খায় না ওইরকম খাইয়ে ফেলতাম। কিন্তু 2019-এর সেরা ডায়লগ ছিল বউ যখন বারবিকিউ। কারণ ভয়ানক, স্বাভাবিক, সারা রাত যদি কাউকে কল দিয়ে না পাওয়া যায় তাহলে ওই মুহূর্তে আমরা হয়তো হাসছি, এখন মজা করছি, কিন্তু রঞ্জু ভাইয়ের ওই মুহূর্তে যা হয়েছে এটা আসলে ভয়ানক, ফিল করা যায়। তারপরে রঞ্জু ভাই, হ্যাঁ, ভাবে যে মানে ও যে ফোন ধরে নাই সেটা বড় বিষয় ছিল না, কিন্তু কি হয়েছিল সেটা আসলে বড় বিষয়টা এটাই ছিল যে কোনো প্রবলেম হয়েছে কিনা, কোনো কিছু হয়েছে কিনা সেটা আসলে জানাটা অনেকটা ব্যাপার ছিল, যে কিন্তু কোনোভাবেই জানতে পারতেছিলাম না।
আবার যখন বিয়ে হলো তখন পর্যন্ত কি মুড ভারী? না, তখন মুড চেঞ্জ করা লাগছে ভাইয়া, কারণ ওই সময় তো অনেক লোক আমাকে দেখছে না, একটা ব্যাপার থাকে। কারণ যদি আমি মুখ গুমরা করে থাকতাম তাইলে তো আসলে হ্যাঁ কুরকুরি দিছি। আপনাদের এই কুরকুরি ডায়লগ কিন্তু ফেমাস হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে, প্রচুর কমেন্ট কুরকুরি নিয়ে। ভালোবাসা এরকম কুরকুরি দরকার না, আসলে ওই কুরকুরির ব্যাপারটা ছিল কি, মানে অতিরিক্ত টেনশন থেকে নিজেকে ফ্রি করার জন্যই কুরকুরিটা দিয়েছিলাম। আর আসলে ওই সময় ওইভাবেই চিন্তা করছিলাম যে দিলে হয়তো নিজে একটু আপনাদের কথা শুনে অনেক শ্রোতাই চেষ্টা করবে সকালে উঠে রাগ উঠলে কুরকুরি দেওয়া। ভালো একটা পন্থা আপনি শেখালেন। এক ধরনের ভালোবাসা ভাইয়া। না সেটা অবশ্যই এত মিষ্টি ভালোবাসা যদি প্রত্যেকটি ঘরে ঘরে থাকে তাহলে তো বাংলাদেশে প্রত্যেকটি ঘর ভালোবাসায় ভরপুর থাকবে, এবং সে আশায় আমরা করি। যে কারণে আজকে আপনাদেরকে এরকমভাবে হটলাইনে নিয়ে আসা, সরাসরি স্টুডিওতে আনতে তো পারলাম না, কিন্তু হটলাইনে নিয়ে আসা আপনাদেরকে এই কারণেই। না, তবে কিছু মিস করতে পার না, যেমন সেগুলো আপনি একটু বলেন, আমরা শুনতে চাই। প্রায় চিঠিতেই কিন্তু আমাদের মানে একটা ভালোবাসার যে ভাব ছিল সেটা চিঠিতেই কিন্তু হয়ে গেছিল। আচ্ছা, আমি আপনার কাছে আসতাম, বিষয়টি হলো আপনাদের বিয়ে হলো, আপনার সুখে শান্তিতে আছেন, 13 বছর উদযাপন করতে যাচ্ছেন 13 তারিখে, সেই বিষয়গুলো সবই আমরা বুঝতে পারছি। এখন আপনার কাছে আমার যে প্রশ্নটা সেটি হচ্ছে, প্রথম কখন আপনি মানে অনুভব করলেন যে আপনি পান্নাকে ভালোবাসছেন, কিংবা একটা অনুভব আপনি ফিল করছেন কখন থেকে? আমার যে ধারণাটা ভাই, আমি আসলে প্রথমে বলে ফেলি যে আমি একটু স্মৃতিশক্তি আমার একটু দুর্বল। আচ্ছা, কারণ আমার কিছু আমাদের এইখানে সিলেট, আমি যেখানে বসবাস করি। আচ্ছা, আমি একটা অনুরোধ করতে পারি আপনাকে? হ্যাঁ, আপনি কি সিলেট ভাষায় একটু কথা বলতে পারেন আমার সাথে? সিলেটি ভাষায় মাইতে পারেন না? মানে যদি একটু সিলেট ভাষায় বলতেন তাহলে আমার ভালো লাগতো। কোনো সমস্যা নাই ভাই, আমরা সিলেটি ভাষার মানুষ, আমরা সিলেটি কই। বলেন ভাই, আপনার লোকাল ভাষাতে আপনি আলোচনা করেন। মানে লোকাল ভাষাতে এই কথাগুলো বলবো? হ্যাঁ বলেন, মানে যতটুকু বুঝতে পারি। আচ্ছা, না আমি ওই মানে ধরেন 3-4 বছরের মাথায় আমার কাছে এরকম মনে হইলো যে আমি যখন তার ভালোবাসি, ওই চিঠির মধ্যেই আমার ভালোবাসাটা প্রকাশিত করছি। আস্তে আস্তে আমি চিঠিতে লিখতে থাকলাম যে অন্ধকারেই হোক, আমি যে বিষয়টা বুঝছিলাম যে অন্ধকারই হোক, আমি সিলেটি ভাষাটা এখন পুরো বলতে পারবো না, সমস্যা নেই, কিন্তু যে স্মৃতির বিষয়টি আসলে কি বলছিলেন, যে স্মৃতিশক্তির একটি বিষয়। হ্যাঁ, ওই আমাদের চার্চের, আমাদের এখানে সিলেট, আমি নয়াসড়ক খ্রিস্টান মিশন আমাদের বাসা। আচ্ছা, আসলে আমাদের মানে ঠিকানা দিতে কোনো সমস্যা নাই। আচ্ছা, না তারপরে থাক, ওটা মিশনে চার্চে, আমাদের এই চার্চের কিছু গন্ডগোলের কারণে আমাদের উপরে এই বিগত 2013 পর থেকে অনেকগুলো মামলা মোকদ্দমা হয়। ও আচ্ছা, যার কারণে আমরা মানে হয় কি আমাদের জায়গাগুলো রক্ষার জন্য আমরা এইগুলা করি। সেটির জন্য আমাদের অনেক যুবক ছেলে যারা আমরা ছিলাম, আমাদের মধ্যে অনেক মামলার মধ্যে জড়ানোর পরে আমরা ওই জায়গা অনেক জায়গায় ভাগতে হয় আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। রাত কাটাইতে হয় এইভাবে, চিন্তা থেকে এখন অনেকটা চুল পেকে গেছে ভাই, আমার বয়স থেকে চুল গেছে অনেকটা। আচ্ছা, না বিয়ে করার পর এমনি ছেলেদের চুল পাকে দ্রুত। না, এটা আমিও জানি, তারপরে বউয়ের পেরা তো থাকেই, ওটার বলার দরকার নেই, থাক ওটার বলার দরকার নেই, ওটা আমরা উজ্জ্বল রাখি। হ্যাঁ, পুরুষ জাতিতে এমনি নির্যাতিত। আচ্ছা, বেশ ভালো লাগছে। আপনি তো অনেক রোমান্টিক মানুষ, অনেক রসিক মানুষ আপনি। না, রসিক ঠিক আছে, এটা ঠিক, দেশের কারণেই কিন্তু বউকে পাইছি। সেটাই। আচ্ছা, তারপরে আমি চিঠিতেই যাই, সরাসরি আমাদের বিষয়টাতেই যাই, যে ওই 2002 থেকে 2003 ভেতরেই আমার যতটুকু মনে পড়তেছে, ওই চিঠির মধ্যে দিয়ে কিন্তু আসলে আমরা ভালোবাসাটা প্রকাশ করতাম। আচ্ছা, কোনো না কোনো ভাবে বুঝাইতে চাইতাম যে আমরা ভালোবাসি, কিন্তু কেউ কাউকে দেখে একটা সময় আসে, যেমন আমার পান্না সেটা মিস করে গেছে, যে আমি বলছিলাম যে সে তুমি যেভাবেই থাকো, যেরকমই হও, আমি তোমাকে সেইভাবেই গ্রহণ করতে রাজি আছি। আচ্ছা, সেও কিন্তু এইটা কমেন্ট করছিল আমার সাথে যে হ্যাঁ তুমিও যেভাবেই হও, কিন্তু আমি ভাই আরেকটু বলে ফেলি, একটু হাসির ব্যাপার, যে আমার সেই সময় চাপা ছিল, বুঝছেন? কি ভাঙা ছিল? চাপা ছিল না, কোনো মাংস ছিল না, আমার একদম শুকানো ছিলাম একটা। আচ্ছা, চাপা ভাঙা যুবক ছিলেন। হ্যাঁ, চাপা যুবক ছেলে ছিলাম। ওই থেকেই আর কি, যেমন চিঠির মধ্যে দিয়েই আস্তে আস্তে ভালোবাসাটা ওইখানেই জন্ম হয়।
আচ্ছা, আমার একটা প্রশ্ন, যেহেতু আপনি কথাটি বললেন, আপনার যখন প্রথমে সম্পর্কটার অনুভব করেন তখন আপনার বয়স কত? তখন 2024-23 কি 24। আচ্ছা, 23 কি 24। ফোন লাইনটি মনে কেটে গেছে। আমাদের টেকনিক্যাল পার্সনকে বলি যে আবার আমরা পুনরায় যোগাযোগ স্থাপন করছি পান্নার সাথে। হতেই পারে, কারণ আমি শুরুতেই কিন্তু বলে রেখেছি যে আমাদেরকে আসলে সতর্ক থাকতে হবে এবং ধৈর্য নিয়ে থাকতে হবে, কারণ লাইভ অনুষ্ঠান হচ্ছে এবং সরাসরি আমরা স্টুডিও থেকে তার সাথে যোগাযোগ স্থাপন আবার করব। আমরা কিছু কমেন্টস পড়ি, আর বাইরে যে আছে পার্সন তাকে বলছি দয়া করে আমাদের নজর দেবেন, কিংবা যারা শুনছেন তাদেরকে বলছি যে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য লাইন। আচ্ছা, পান্নার ভেতরে এমন কি পেয়েছেন? কারণ যে মেয়েটিকে আপনি দেখেননি, মানে ফোনে কথা বলা হয়নি তখন পর্যন্ত, শুধু চিঠির কিছু শব্দ, সেই শব্দগুলোর ভেতরে এমন কি ছিল যে আপনাকে 24 বছর পর্যন্ত কোনো মেয়ে সরাসরি কথা বলে কিংবা অন্য কোনোভাবে আপনার ভেতরে সেই ধরনের আহ্বান জাগাতে পারেনি? কি ছিল সেই শব্দগুলো? আসলে শব্দ কিছুই না গুরু, ব্যাপারটা ছিল যে ওই চিঠির মধ্যে দিয়ে অনুভব করতাম যে না, সেই মেয়েটি আমাকে পছন্দ করত। আচ্ছা, আর এই পছন্দ থেকে আমিও তাকে পছন্দ করতাম। আমি বলে বুঝাতে পারবো না, আমি না দেখেই মানে খুব বেশি পছন্দ করে ফেলেছিলাম। যে আসলে এটা অনুভূতি, এমন একটা অনুভূতি ছিল যে হয়তো সরাসরি মেয়েদের সাথে কথা বলা একটা, কাউকে না দেখে তাকে অনুভব করা কিন্তু আরেকটা ব্যাপার। হ্যাঁ, না, অনেক ক্ষেত্রে আমরা এরকম অনেক গল্প শুনেছি যে কেউ কাউকে দেখেনি কিন্তু ফোনে কথা বলেছে, কিন্তু আপনার ক্ষেত্রে তো ফোনেও কথা বলেছেন অনেক পরে, তার আগ পর্যন্ত তো দীর্ঘ সময় শুধু চিঠি দেয়া নেওয়া হয়েছে। হ্যাঁ, চিঠিতেই। আচ্ছা, চিঠিতেই সব ছিল। মানে চিঠিতে অনেক সময় হয়তো কি আমার অনুভূতিগুলো আমি চিঠিতে লিখতাম, যে আমার এই ব্যাপারগুলো, যেমন আমি যেটা বলতে চাবো যে ওই যে আমার যেমন একটা বিষয় ছিল যে আমি এই জিনিসগুলো করতে পারতাম না, আমার যে পছন্দ এইগুলা কিন্তু তাকে আমি ওই সময় লিখে দিতাম যে আমার এইগুলো পছন্দ না, ওইগুলো পছন্দ না, মানে ট্রিট করা, যেটা ওকে বুঝাইতে চাইতাম যে আমি তোমাকে সেইভাবে পছন্দ করি যে আমি যেগুলো পছন্দ করি না তুমি এগুলো করতে পারবে না। এগুলা কিন্তু আসলে ওই সময় থেকেই চলে আসছিল। এখন কি আর চিঠি দেয়া নেওয়া হয়? এখন কি আর চিঠি দেন নাকি পেয়ে গেছেন বউ, আর কি দরকার? গুরু, আসলে চিঠি দেওয়া হয় না, কারণ এখন তো যুগটাই হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কিন্তু তারপরও আপনারা কিন্তু একটু ভিন্ন স্বাদ রাখতে পারতেন অন্তত। এই যে 13 তারিখে আপনাদের যে বিবাহ বার্ষিকী হচ্ছে, কত বছর? 13 বছর। কিন্তু আমার একটা সিক্রেট ছিল গুরু, আমি কি জানতাম ভাই আপনার সিক্রেট ছিল? আমি তো জানতাম না ভাই, আমার সাথে কি আপনার কথা হয়েছে, আমার মনে হলো যে। আচ্ছা, তার মানে আমি সিক্রেটটি ফাঁস করে দিলাম না? ফাঁস করে দিলেন। আমি তাহলে বলতে হবে যে আমার বিচক্ষণতা আমি বুঝতে, মানে আমি বলেছি, কিন্তু এটা যে আপনার সাথে আমার মিলে যাবে সেটা তো আমি জানতাম না ভাই। যাই হোক, আপনাদের সাথে ভাবছিলাম যে 13 বছরে আমি ওকে একটা চিঠি দেবো, আমার মানে একটা গিফট করবো, এটার সাথে একটা চিঠি দেবো, এটা আমার একটা প্ল্যানিং ছিল। আচ্ছা, আপনি দেন, হয়তো চিঠি জানলো, চিঠিটাকে আরো অভিনব কায়দায় আপনি দিতে পারেন যদি আপনি চান, কিংবা না, আমি দিলে ভাইয়া ওই আগের কায়দায় দেবো, প্রথমে যেভাবে দিতাম ওইভাবেই দিব। আচ্ছা, ওই রকমই দেওয়ার চিন্তা করছিলাম। আচ্ছা, যাই হোক, দুঃখ প্রকাশ করছি আপনার এই গোপন পরিকল্পনাটি আমি ফাঁস করে দেওয়ার জন্য, কিন্তু আমি জানতাম না, আমি আমার ধারণা থেকে বলেছি। কিন্তু সবচেয়ে বড় কথা রঞ্জু, আমি তো অনেকের সাথে কথা বলেছি ভালোবাসার মহাকাব্যে, আপনার এবং পান্নার সাথে কথা বলে আসলে আমার নিজেরই একটি ভিন্ন ধরনের অনুভূত হচ্ছে, কারণ আপনাদের দুজনের ভেতর চমৎকার, এবং দুজনই দেখুন কাকতালীয়ভাবে যখন আপনি জানছেন, মানে আপনাদের যখন পথ শুরু হয় তখন কিন্তু কেউ কাউকে জানতেন না যে আপনারা দুজন একই ধর্মের, এবং কতটা মানে সৃষ্টিকর্তা থেকে আপনাদের এই ভালোবাসাটা, হয়তো যে মানুষ বলে না যে জন্ম মৃত্যু বিয়ে সবকিছু উপর আল্লাহ লেখে পাঠায়, আসলেই সত্য। কারণ তা নাহলে এই দুজন মানুষ কোথা থেকে কোথায়, সিলেট কোথায় ঢাকা, কিভাবে হঠাৎ করে পরিকল্পনা, সেই পরিকল্পনা থেকে দুজন মানুষ যে একই ধর্মেরই হবেন সেটা তো নাও হতে পারতো। কি অদ্ভুত বিষয় আসলে, আপনাদের এই বন্ধনটা, আপনাদের এই মিলনটা সৃষ্টিকর্তা উপর থেকেই লিখে পাঠিয়েছেন, এটা সত্য। জন্ম মৃত্যু বিয়ে আকার পৃথিবী সবকিছুই সৃষ্টিকর্তার নির্দেশ অনুযায়ী হয়, কিছুই তার নির্দেশ ছাড়া হয় না। খুব ভালো লাগলো রঞ্জু ভাই। এই যে কত বছর বিয়ে হলো আপনাদের? 13 বছর। 13 বছর পূর্ণ হবে। আচ্ছা, 13 বছরে পান্নার কোন জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগে? খারাপ আসলে তেমন কিছুই নাই। এটা কি ভয়ে বলছেন, মানে পুরুষ নির্যাতিত জানি না হতে হয় এই কারণে? ভয়ে কিছুই না গুরু, ব্যাপারটা হয়েছে কি, ওর
ওর মধ্যে খারাপই বলতে ও একটু কথা বেশি বলে, আর আমাকে একটু বেশি কথাই শোনায়, এই ছিল তার খারাপই, এছাড়া আর অন্য কোনো খারাপই নাই। আচ্ছা, সবচেয়ে ভালো গুণ কি? ভালো গুণ হইলো মানে এইটা আপনি একটু আগে বলছিলেন যে এটা মানে হয়তো ঈশ্বর প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, যেভাবেই হোক মানে মিলনটা ওইভাবেই হয়। আমরা দুইজনের মধ্যে একটা গুণ আছে, যেমন একটি বিষয় যদি আমরা চিন্তা করি, যেমন আমি বাইরে থেকে এটা চিন্তা করে আসছি যে এটা আজকে গিয়ে বাসায় বলবো, তখন দেখি পান্না এই জিনিসটা আমাকে বলতেছে তুমি এটা করো। এবং কোনো বিষয় যদি আমাদের মধ্যে উপস্থিত হয় আর সেটা যদি মানে কোন কথা বলি আমরা, যেমন উত্তর দেই যেটা হ্যাঁ, ও হ্যাঁটা কিন্তু একসাথে হয়, অনেক ক্ষেত্রে এটা হয়। আচ্ছা আচ্ছা, মানে দুজনই একই জিনিস ভাবছেন, একই সাথে বলে ফেলেন, জিনিস ভাবছি এবং উত্তর একটাই। আচ্ছা আচ্ছা, চমৎকার চমৎকার এই জিনিসটা কি হয়। এবং মানে আসলেই আমি বলবো যে এটা ঈশ্বর গল্পদত্ত আমাদের, কারণ এইগুলা একটা আধ্যাত্মিকতার ব্যাপার থাকে। অবশ্যই অবশ্যই সেটি অনুভব করি যে আসলে ওকে পেয়ে আমি আজকে বলতে চাই আসলে গুরু, আমি এর মধ্যে বলেন, সবাই শুনছে, লক্ষ কোটি মানুষ শুনছে, আমি সুখী এবং ঈশ্বর আমার জন্য যা রেখেছিলেন তাই উনি আসলে নিজ হাতে আমাকে এটা তুলে দিয়েছেন। এটা আসলে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। চমৎকার। এবং সবচেয়ে বড় প্রাপ্তি এই জন্যই যে আমার বাবা মা আমার পছন্দের উপরে ওনারাও যখন তাকে দেখতে গেছে, কিন্তু তারাও কোনো সময় না বলে নাই যে না এই মেয়ে হবে না, কিংবা এই কোনো কিছুই না বলে নাই, সবকিছুতে তারাও হ্যাঁ বলছে। মানে আমাদের এই চরিত্রের মধ্যে কোনো ভিলেন ছিল না। চমৎকার চমৎকার। এরকম যদি প্রত্যেকটি মানুষের কপালে জুটতো তাহলে তার কথাই ছিল না। তারপরও আমরা আশা নিয়ে থাকি, আমরা ভালোবাসা বিশ্বাস করি, আমরা ভালোবাসাকে শ্রদ্ধা করি। চমৎকার লাগলো রঞ্জু ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, এবং আপনার কুরকুরি বজায় রাখবেন। ছেলেটাও সেটা শিখেছে, আশা করি সে তার সহধর্মিনীকে বলবে যে আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। ঈশ্বর আমার সেই সময় পর্যন্ত বাঁচায় রাখে। অবশ্যই আমরা দোয়া করছি, অবশ্যই আমরা দোয়া করছি আপনার সন্তান বড় হোক, মানুষের মতো মানুষ, বাবা মায়ের ভালো গুণগুলো পাক, মানুষ হিসাবে বেঁচে থাকুক পৃথিবীতে, ভালো মানুষ হিসাবে, এবং ভরপুর ভালোবাসা থাকুক। আমরা একটু পান্নার সাথে কথা বলতে চাই। হ্যাঁ আচ্ছা, হ্যালো পান্না, আপনাদের আজকের আপনার সাথে ভালোবাসার আয়োজনের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। রঞ্জু ভাই তো বললই যে সে মানে ধন্য এবং গড নিজে হাতে তার জন্য এই উপহারটি রেখেছে, যেটি হচ্ছে আপনি কি এমন কিছু বলতে চান যে আজ অবধি হয়তো রঞ্জুকে বলা হয়নি? হ্যাঁ, সেটা বলা হয় নাই। সেটা হচ্ছে যখন আমার মেয়ে হয়, মানে যখন আমার প্রথম সন্তান আমার মেয়ে আর কি, যখন আমার পেটে আসে, তখন আর কি তখন থেকে সে আমার এত বেশি কেয়ারফুল করছে, মানে সেটা বলার বাহিরে, যে শেষ পর্যন্ত একদম। আর আমার ঘরেই আর কি আমার ডেলিভারিটা হয়, আমার শাশুড়ি সে একজন মানে নার্স ছিল, তো সেই আর কি আমার ছিল আর কি আমার সাথে তখন। কিন্তু যখন থেকে আমার সেই প্রসব বেদনা যেটা শুরু হয়, তখন থেকে মানে সে আসছে ঘরে, বারবার দেখছে আমারে, আর আমি তাকে দেখছি যে তার চোখ মানে খুব ছলছল করতেছিল। হ্যাঁ, মানে তার মানে আমার যে কষ্টটা হইতেছিল সেই কষ্টটা সে আর কি অনুভব করছে, সে নিজে ফিল করছিল। এবং সে বারবার মানে আমার সামনে থেকে চলে যেতেছে। আর সে আর কি পরে শুনছি যে সে নাকি গির্জা ঘরে গেটের কাছে যাইয়া মানে পা হাঁটু বেড়ে আর কি সে প্রার্থনা করছে যে তার কষ্টটা কমাই দাও, কিছু কমাও তুমি তার কষ্ট। মানে এইটার জন্য সে খুব লোভ হচ্ছে পান্না, ভালোবাসার গল্প শুনে খুব লোভ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জীবনে যারা ভালোবাসে, প্রত্যেকটা মানুষের জীবন যদি এত সুন্দর ভালোবাসা থাকতো। ইস, আমার মনে হয় এই মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি শ্রোতা আমাদের এই অনুষ্ঠানটি শুনছে, প্রত্যেকেই অনুভবটি করবে যে পান্না রঞ্জুর মতো যদি ভালোবাসাটা আমাদের থাকতো, এত সুন্দর, এত পবিত্র, এত কিউট যদি ভালোবাসা থাকতো। এবং সবচেয়ে বড় কথা, ভাগ্য আপনাদেরকে অনেক সাপোর্ট করেছে। সবার ভাগ্য আসলে সবাইকে সাপোর্ট করে না, আপনারা অনেক ভাগ্যবান এবং ভাগ্যবতী মানুষ। হ্যাঁ, তারপরে আমার মেয়ে হয় যখন সকালবেলা আর কি ভোরে আর কি মেয়েটা হয়, তখন আর কি সে কোলে নিয়ে মানে সে যে কি খুশি আর কি আনন্দ, মানে সেইটা দেখে মানে তার কি আনন্দ, তার সেই খুশি আর তার সেই চোখের পানি দেখে মানে আমার সমস্ত কষ্টই যেন একদম শেষ হয়ে গেছে মুহূর্তের মধ্যে, একদম মানে এত বেশি অনুভূতি। তারপরে তো তার আমার ছেলে হয় যখন, তখনও সেই রকম
মানে সে আমার কষ্টটা সেই যেন অনুভব করতেছে, ওইটা দেখে মানে আমার কষ্ট যেন কমে যেতেছে এরকম। মানে এত যে কষ্ট সেটা তো একমাত্র মা ছাড়া তো আর কেউ জানে না। অবশ্যই অবশ্যই। মানে যেহেতু ঘরে হইছে মানে ডেলিভারি, সেহেতু মানে সে একদম প্রথম থেকে যে এত কষ্ট, সে 11.5 ঘন্টা সেই কষ্ট মানে সেও জানো তো আমার সাথে সাথে এই কষ্টটা সেও ভোগ করতেছিল এরকম। সেজন্য সে খুবই একজন ভালো বাবা। আমার ছেলে মেয়ের আমার ছেলেমেয়েরাও মানে তার বাবার জন্য খুবই মানে হ্যাপি যে তাদের একটা ভালো বাবা। যেরকম আমাকে ভালোবাসে তার ছেলে মেয়েদেরকেও সে সেরকমই ভালোবাসে, তার থেকে বেশি এর ভালোবাসে। পান্না, অনেক ভালো লাগলো আপনার সাথে এবং রঞ্জুর সাথে কথা বলতে পেরে। আমার মনে হয় আজ ভালোবাসার বাংলাদেশের জন্য সত্যি এক ভিন্ন আয়োজন ছিল। এক তো অনেক দূর থেকে আপনারা আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। এই ধরনের আয়োজন এর আগে আমরা করেছি, কিন্তু সেটি আসলে ভিন্নভাবে হতো। অনেকের সাথে আমরা ফোনে কথা বলতাম 1 মিনিট 2 মিনিট করে। কিংবা আমার আরেকটি আয়োজন ছিল আই অ্যাম ব্লকড নামে, যেখানে আসলে মানুষ যখন মানসিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারতো না, সেটি একটি আয়োজন ছিল। কিন্তু এইভাবে সফল ভালোবাসার গল্প এবং স্টুডিওর বাইরে থেকে টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে পুরো আয়োজনে অংশগ্রহণ করা, যেখানে আসলে বিন্দুমাত্র বোঝার কোনো উপায় নেই যে আপনার স্টুডিওতে নেই। আর এটা সত্য কথা, শ্রোতাদের উদ্দেশ্যে বলি, আমি পান্নার ভালোবাসার এই গল্পের ঝলক জানতাম, কিন্তু আমি চেয়েছিলাম যে স্টুডিওতে পান্নারা আসুক, কিন্তু বিভিন্ন কারণে, পারিবারিক বিভিন্ন ঘটনার কারণে তারা স্টুডিওতে উপস্থিত থাকতে পারছিল না। বিধায় আমি চেয়েছি যে 2000 এই শুরুর দিকে ভালোবাসার যে আয়োজন চলছে, সে আয়োজনে পান্নার এই চমৎকার ভালোবাসার গল্পটি বিস্তারিত সবার সামনে তুলে ধরা দরকার, যাতে মানুষজন বিশ্বাস করে ভালোবাসা ছিল, ভালোবাসা আছে, ভালোবাসা থাকবে। পান্না, বিদায় বেলায় যদি শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান। শ্রোতাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে ভালোবাসা কখনোই শেষ হয় না। ভালোবাসা আরো মানে দিন দিন আরো ভালোবাসা আরো গভীর হয়। আমি তো অনুভব করি যে আমার ভালোবাসার দিন দিন গভীর হয়। আমার সংসারে শুধু যে আমরা ভালোবাসি তা না, কিন্তু ঝগড়াও হয়, কথাও বন্ধ থাকে। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। আবার এর মধ্যে আবার মনেও করি ঝগড়া হইলে পরে যখন কথা বন্ধ রাখি, তখন আবার এটাও মনে করি যে সকাল হলে সেও আমার আমিও তার, রাত হলে সেও আমার আমিও তার, তাহলে কেন আমি ঝগড়া রাখবো। আরেকটা মনে করি যে জলে থেকে কুমিরের সাথে ঝগড়া করা যায় না, মানে করা যায় না। এগুলো করে আমরা সব সময় সব জিনিস মাইনে চলি, দুজনকে খুব বুঝি, এইটাই বেশি। এই জিনিসটা খুব দরকার, দুজনের ভেতরে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসটার খুব দরকার। নিজেদের ভেতরে যদি সমঝোতা না থাকে, নিজেরা যদি নিজেদেরকে পড়তে না পারি, তাহলে হয় না। দেখুন, এমন কোনো সংসার নেই, এমন কোনো সম্পর্ক নেই যে সম্পর্কে কখনো ঝগড়া হয় না, মনোমালিন্য হয় না। প্রত্যেকটি সম্পর্ক প্রত্যেকটি জায়গাতেই হয়। কারণ বিষয় হচ্ছে এই যে আত্মার যে সম্পর্ক, স্বামী স্ত্রীর যে সম্পর্ক, একটা বিয়ের পর কিন্তু এই সম্পর্কের যে বন্ধন, এটা কিন্তু সৃষ্টিকর্তা থেকে দেয়া হয়, তাই না? এই সম্পর্কটাকে যদি আমরা শ্রদ্ধা করতে না পারি, এই সম্পর্কটাকে যদি আমরা পরিপূর্ণ বুঝতে না পারি, আমার মনে হয় সেই সম্পর্কে না যাওয়াটাই ভালো, তাই না? অনেক ভালো লাগলো পান্না আপনার সাথে কথা এবং রঞ্জু ভাইয়ের সাথে কথা লাগলো। আমাদের শ্রোতারাও অনেক আনন্দ পেয়েছে এবং আমার মনে হয় যে সবাই ভালোবাসাটাকে আবার নতুন করে আপনাদের কথা শোনার পর ভাববে এবং নতুনভাবে শ্রদ্ধা জানাবে ভালোবাসার উপর। আপনারা অনেক ভালো থাকবেন। সিলেটে কখনো আসলে অবশ্যই আপনাদের বাড়িতে ঘুরে আসবো। হ্যাঁ, অবশ্যই আসবেন গুরু, একদম ওপেন আমাদের গেট। ইনশাআল্লাহ অবশ্যই আসবো, দেখা হবে। পান্না, আপনাদের বিবাহ বার্ষিকীর জন্য অগ্রিম অভিনন্দন থাকলো। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। পৃথিবীর শেষ দিন পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবাসার মানুষটির হাত ধরে ভালোবাসবেন। এই সুখের সংসারটা জানি অবশ্যই না, ওইটা আমি কখনোই বলবো না। মৃত্যু কখনো আমি কামনা করি না, তবে এটা ধ্রুব সত্য। পৃথিবীতে আমরা যখন জন্মেছি, আমাদের সবাইকেই পৃথিবী ছাড়তে হবে, এটা ধ্রুব সত্য। ওই শব্দটা আমি বলতে চাই না, এতটুকু বলতে চাই যে দুজন দুজনকে সম্পূর্ণভাবে আগলে রাখবেন, দুজন দুজনকে সম্পূর্ণভাবে গ্রহণ করে শেষ দিন পর্যন্ত ভালোবেসে যাবেন। আপনাদের ভালোবাসা জানি অমর হয়ে থাকে, আপনাদের বংশ তার বংশ তার বংশ করতে। হ্যালো সেলিনা। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি সেলিনা, আপনাকে ভালোবাসার বাংলাদেশে স্বাগত জানাই। আপনি এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। আমাদের প্রথম যে ভালোবাসার বন্ধু যুগলের করেছি পান্না এবং রঞ্জুর কথা, আশা করি আপনি শুনেছেন। এখন পুরো দেশবাসী, পুরো বিশ্ববাসী আপনার ভালোবাসার গল্প শুনে, এবং আমরা শোনাবো যে আসলে ভালোবাসা কাকে বলে, ভালোবাসা কত প্রকার ও কি কি, এপিট ওপিটের গল্প। আমরা এখন এপিট শুনেছি, এখন ওপিট শোনার পালা।
হ্যাঁ গুরু, প্রথমে আপনাকে আমার অনেক শ্রদ্ধা এবং অনেক ভালোবাসা জানাই। আপনার প্রতি আমার অসম্ভব ভালোবাসা রইল। পূর্ণতা আপুকেও মানে অনেক ভালো লাগে ওনার কথা সবকিছুই, মানে আমি অনেকদিন ধরে আপনাদের এফএমটা শুনি, মানে আসলে থ্যাংক ইউ, ওয়েলকাম। তো দেখা যায় বৃহস্পতিবার আসলেই আমি প্রতিদিন দেখা যায় প্রত্যেক বৃহস্পতিবার শত ব্যস্ততা হলেও মানে রাতটা হয়তো একটু কষ্ট হয়, তারপরও শোনার চেষ্টা করি, মানে ভালো লাগে আসলে। অনেক শিক্ষামূলক অনেক কিছু শুনি, আবার কারো কারোর সাথে দেখা যায় কিছুটা অনেক কিছু মিলেও যায় আমার সাথে। হ্যাঁ, এরকম ভাবে দেখা যায় এক সময় আমারও মনে ইচ্ছা জাগে যে না আমি এক সময় হয়তো যেতে পারবো কিনা। তো যাই হোক গুরু, আপনাকে অনেক ধন্যবাদ মানে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। না, ধন্যবাদের কিছু নেই, এটি আমার দায়িত্ব, এটি আমার কর্তব্য যে ভালোবাসার টুকরো টুকরো গল্পগুলোকে, বর্ণিল গল্পগুলোকে সবার সামনে তুলে ধরা। আর আজ যেহেতু একটু ভিন্ন আয়োজনে আপনাদেরকে আনতে পেরে আমার অনেক ভালো লাগছে। এখন আমরা সরাসরি সেলিনা আপনার ভালোবাসার গল্পটি জানতে চাই। আচ্ছা গুরু, তাহলে আমি একটু শুরু থেকেই বলি। জি। আচ্ছা গুরু, আমরা ছোটবেলা থেকেই ঢাকাতে বড় হয়েছে, পড়াশোনা সবকিছু, আমাদের ছোটখাটো সংসার, 2 বোন 1 ভাই, আমি বড়। আচ্ছা। আমার বাবা খুবই কষ্টে ছোটখাটো একটা চাকরি করতো, মানে কম বেতনে। তো দেখা গেছে মা বাবা এত কষ্ট করছে, তাও আমাদের কোনো সময় কষ্ট পাইতে দেয় নাই। যখন যা চাইতাম তারা সাধ্য মতো পূরণ করতো। তো আমার বড় কাকা সৌদি থাকে, তিনি আমার বাবাকে ড্রাইভিং বিষয়ে নিয়ে গেল। আচ্ছা। তো আমার মা বাবা আপন খালাতো ভাই বোন কিন্তু আমার আব্বু আম্মু। যাই হোক, হ্যাঁ, তো যাই হোক সেই বিদেশ আমাদের কাল সবার ভাগ্যে বিদেশ হয় না। আমার আব্বু যাওয়ার পরে আমার ছোট মামা তার বিদেশ যাওয়ার খুব আগ্রহ ছিল, আমার যে আপন ছোট মামা। এখন আমার বাবাকে কেন নেওয়া হলো, সেই থেকে আমার মা তার কাছে শত্রু হয়ে দাঁড়ালো। ঘটনাটা এরকম, তার ধারণা আমার মা ইচ্ছে করে আমার বাবাকে বিদেশ পাঠাইছে, কেন আমার মামার কথা বড় মামাকে বললো না, বড় কাকাকে। আমার মা যে মামাকে নিয়ে যান, মা কেন তাকে বললো না বড় কাকা, আমার ভাইকে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বড় ভাইকে রেখে খালাতো ভাইকে নিবে, কারণ আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। তাই বড় কাকা আমার আব্বাকে নিয়ে গেল যেন তার ভাইয়ের বউ বাচ্চারা যেন কষ্ট না পায়। হ্যাঁ, কিন্তু বিদেশ সবার কপাল আর কি, এই তো বললাম সয় না। আমার বাবা কি প্রথম 2-3 বছর ভালোই ছিল বিদেশ, তারপর ছুটিতে এসে চলে গেল, কিন্তু তখনই আব্বা সিরিয়াস অসুস্থ হয়ে গেল। প্রথমে আর কি টনসিল ইনফেকশন হয়েছে, ওইটা আর কি প্রথমে বুঝতে পারে নাই, ওইটার জন্য বিভিন্ন হাই পাওয়ারের ওষুধ খাইতে খেতে এক সময় তার পাকস্থলীতে ঘা হয়ে গেছে। পরে আরেকটা সমস্যা আছে তার দীর্ঘদিন যাবত, মানে পাইলসের সমস্যা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এই 3টা রোগ একসাথে যখন একটার জন্য ওষুধ খাইতে গেলে আরেকটা সমস্যা দেখা দেয়, মানে ওই যে খাদ্যনালীতে যে ঘাটা হয়েছে ওইটার প্রবলেম বাইরে যায়। তো কি করবে, পরে লাস্টে ওখানকার ট্রিটমেন্ট আর চললো না, লাস্টে বাহির থেকে চলেই আসতে হইলো। হ্যাঁ, তো চলে আসার ফাঁকে আমি ঘটনাটা বলি। এর মাঝখানে হলো কি, মানে আমাকে বিভিন্ন, মানে আমি কি বলবো, হয়তো আমাকে দেখলে বলতে পারতেন, মানে একটু হয়তো আমার আব্বা বাচ্চা ছাড়া মানে একটু ফর্সা আর কি। তো আমি সেই গায়ের রংটা পাইছি। তো আমাকে 13-14 বছর বয়স থেকে বিভিন্ন প্রপোজ আসতো। তো দেখা গেছে ছোট দেখে তখন আর দেয় নাই। তো এই যে আব্বু যে অসুস্থ হইলো, তখন থেকে মানে এই যে মামার যে খেতে যাওয়াটা, বিদেশের ঘটনাটা, এইটার ইস্যু হিসেবে আরো যে খালারা আছে, হ্যাঁ, আমার মারা তারা 5 ভাই বোন সব মিলে, 2 মামা, আমার মাকে নিয়ে 4। তো যাই হোক, এখন মামা গেলে মানে প্রত্যেক খালাদের ঘরের ছেলেরা তারা মানে একজন গেলেই তার একজনকে টান দিতে পারতো বিদেশ গেলে। হ্যাঁ, এই ইস্যুটা ধরে সবাই খেপে গেল। তো আমার যত ভালো ভালো প্রপোজাল গুলো তারা দেখা গেছে সরাই দিত, যাতে আমার ভালো জায়গায় বিয়ে না হয়। ঠিক আছে, এরকম করতো। যাই হোক, এগুলো অনেক, এগুলা তো সব বলে শেষ করা যায় না, এগুলো বলতে গেলে সারা রাত চলে যাবে। যাই হোক, ওগুলোর মধ্যে না যাই। পরে আমার যে ছোট খালা, হ্যাঁ, সে করলো কি, নারায়ণগঞ্জে সেই খালা ছিল, তার আবার টাঙ্গাইল বিয়ে হয়েছিল, তো হাজবেন্ড নিয়ে ওখানেই থাকে। তার সাথে এই আমার যে হাজবেন্ড, তার পরিচয় ছিল, তাকে ভাবি ভাবি বলে ডাকতো। আচ্ছা আচ্ছা। ও এখানে কথা বলে রাখি, আমার হাজবেন্ড কিন্তু আগে একটা বিয়ে করছে। আচ্ছা, এটা কি আগে থেকে জানতেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমার খালা সবকিছু ডিটেইলস বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তার বউ মারা গেছে, মানে যে কোনো যে বোন ক্যান্সারটা কি জানি বলে ওইরকম একটা সমস্যা, মারা গেছে। তার ঘরে একটা মেয়ে আছে 7-8 বছর। আমার যখন বিয়ে হয় তখন ওই মেয়েটার বয়স ছিল 7-8 বছর এরকম। আচ্ছা। তো যাই হোক, এখন সব আত্মীয়রা মানে বিয়েটা হওয়ার আগে বুঝাইলো, সব খালারা আর ওই ছোট খালা সহ, যে ওর বাবার যে এই অবস্থা, হ্যাঁ 2টা মেয়েকে নিয়ে তোমরা কিভাবে কি করবা, ওর বাবা যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে তো দেখা গেল মেয়ে 2টাকে নিয়ে ভীষণ বিপদে পড়বে। এটা আমার আম্মুকে মানে ব্রেন ওয়াশ করা যেটা বলে, হ্যাঁ এভাবে করতেছে। তো আম্মা মানে আসলে পিছনে যদি কোনোই না থাকে আসলে এইভাবে ভেঙে পড়ে। আব্বু এদিকে অসুস্থ, আমার আম্মুর কিন্তু টেনশনে মানে এক সময় হার্টের সমস্যা হয়ে গেছে। মানে সংসারের অবস্থাটাই এই যে বিচ্ছিন্ন হওয়া শুরু করলো। তারপরে মানে যে ভালো ভালো জায়গা থেকে যে পাত্রগুলো আসতো, কেউ আসতো যৌতুক লোভী এরকম, দেখা গেল আমাকে দেখে পছন্দ করে কিন্তু বেশিরভাগই ঘরবর্তী জিনিস চায়, বিদেশ নিয়ে যাওয়ার কথা শুনছে, বাবা বাইরে থাকে এরকম। তো এক সময় দেখা গেছে এইগুলোর মধ্যে তো রাজি হওয়া যায় না, কারণ এখন বইলা নিবে, পরে যদি না দিতে পারলো বা বাহিরে না নিতে পারলো তখন তো মেয়েটাকে নিয়ে অত্যাচার শুরু হবে। তো এই কারণে আর বিয়ে দেবে না বলে এগুলা কাটায় নিছে। কিন্তু এই যে আব্বা অসুস্থ হওয়ার পর যে ছেলেটাকে ছোট খালা চয়েস করলো, ওর যে ছেলেটার এরকম বাবা মা নেই, হ্যাঁ ওর ছোটবেলায় বাবা মা মারা গেছে, সৎ ভাই বোন যারা আছে তারা গ্রামে থাকে আলাদা আলাদা, যে যার সেপারেট। হ্যাঁ তো এখন এইরকম কথা শুনে মানে আমার মা বাবা ওনারা রাধিটা যে আমার মেয়ে অবিবাহিত, ওর কাছে এরকম ছেলে আমরা কেন বিয়ে দিব, আর আমার মেয়ের বাচ্চা কাচ্চা ও হয় নাই, বিয়ে হয় নাই, বাচ্চা কাচ্চা না হওয়ার ও কি বুঝবে, মেয়ে সহ কিভাবে আমরা এটার মধ্যে বিয়ে দিব। হ্যাঁ ভালো সম্বন্ধ হলে হবে, না হলে নাই। হ্যাঁ এরকম ভাবে আমার মা প্রথমে অমত ছিল। যাই হোক, তো এখন বুঝাইতেছে যে মেয়ের তো ভালো পাত্র আসে না, সবাই যৌতুকের লোভ করে, কিন্তু এই ছেলেটা অনেক দুঃখী, মা বাবা নেই, বউ মারা গেছে, একা সংসার, সুখে থাকে। তোর মেয়ে ও যদি পাত্রের মেয়েটাকে আপন করে নেয় নিজের মনে করে, তাহলে ওই ছেলে ওরে অনেক ভালোবাসবে। এরকম বলে আমার মা রাজি করেছে। এরকম আরো অনেক কিছু কথা বলছেন। যাই হোক শেষে বাবা মা রাজি হয়েছে। হ্যাঁ তখন কিন্তু আমার আব্বু বাহিরে ছিল, অসুস্থ অবস্থায়। কিন্তু এই যাই হোক শেষে বিয়েটা হয়েছে 2010 সালে 26 ফেব্রুয়ারি। কিন্তু খালা নাকি ছেলের ভিতরে এর মাঝখানে ওই ছেলেটার সাথে কথা, ছেলেটাও নাকি একসময় বাহিরে যাওয়ার একটা আগ্রহ ছিল, এটা খালা ওর কাছে হয়তো প্রকাশ করছে। তো এটা আমরা জানি না। খালা ওকে বলছে যে তুমি যদি কখনো বাহিরে যাও তোমাকে লাখখানেক টাকা মেয়ের বাবা মা, তুমি যখন একটু সমস্যায় ওরা হেল্প করবে। কিন্তু এই কথাটা আমরা জানি না। হ্যাঁ খালা এখানে কি সুযোগটা নিল, মানে এই জিনিসটা হয়তো অনেক পরে বুঝতে পারছি। হ্যাঁ মানে বলে না যে আমার কপাল খারাপ হলে আসলে এভাবেই যে হবে, মানে এটা তো বোঝার উপায় নেই যে আপন খালা, খালা তো বলে যে মার পরেই তো খালার স্থান, তাই না? হ্যাঁ খালারাও কিন্তু মার মতোই থাকে, কিন্তু তারা যে পিছনে এত বড় একটা মানে সহজে বোঝারই উপায় নাই। যাই হোক বিয়ের দিন যদি এই ধরনের কথাটা শুনতাম, হ্যাঁ ছেলেকে বিয়ের এই টাকার কথা বলে রাজি করে আসছে, তাহলে বিয়েটা তখনই ভেঙে যেত, আমরাই না করে নিতাম। বা যাই হোক জানি না খালা কেন এরকম ভাবে ছেলেটারে রাজি করালো। বিয়ের প্রথম কি বলবো, বাসর ঘরে মানুষ যে কত স্বপ্ন দেখে তার স্বামী ভালো ভালো কিছু কথা বলবে, হ্যাঁ তাকে সারা জীবন আগলায়, অনেক রকম আশা থাকে না। কারণ আমার তো প্রথম বিয়ে, আমি তো মনে করেন ওই রকম আশাই করছি তার কাছে, কিন্তু সে মানে ওই রকম কোনো কিছু কথা না বলে কি বলবো মানে এখন মনে করেন তার যেটা চাহিদা সেটা সে পূরণ করছে। আচ্ছা ঠিক আছে। মনে মনে সেদিন খুব কষ্ট পাইছি যে যাই হোক ওর মেয়ে আমার কাছে, তারপরে নিয়ে আসলাম, নানুর বাড়িতে ছিল আর কি গ্রামে। ওর যে মেয়েটা বললাম আমার কাছে থাকবে। এখন দেখি আস্তে আস্তে আমার প্রতি তার কোনো মানে ভালোবাসাই নাই, রাগ অভিমান কিছুই সে বুঝতে চায় না, কেমন যেন অন্য জগতের মানুষ সে। সে বিয়ের আগে প্রচুর ছিল, হ্যাঁ ওই বউ যখন মারা যায় তখন নাকি অনেক ঋণ টিন করছে। এখন আমার কাছে শুধু বলে অন্য জায়গায় বিয়ে করলে অনেক কিছু পাইতাম, তোমাকে বিয়ে করে আমি ঠকে গেছি। হ্যাঁ তখন সে সেই লাখখানেক টাকার কথাও আমাদের বলতে লাগলো, সেই যে খালাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বললাম আমরা তো টাকার কথা তোমাকে বলি নাই। সে কোনো কথাই শুনতে চায় না, দিন যত যায় সে কাজকর্ম করে না ঠিক মতো, একদিন গেলে 10 দিন বসে খায়, এরকম অবস্থা।
ধার দেনা আরো বাড়তে লাগলো, ঘর ভাড়া 2-3 মাসে আটকে যায়। খালাকে যখন এসব প্রশ্ন করি, খালা বলে ঠিক হয়ে যাবে। খালা কিন্তু আমাদের পাশেই থাকে, হ্যাঁ, আমাকে একদম ওর সামনে আসা, মানে পাশের রুমেই ভাড়া রাখছে, একদম ফেস টু ফেস। তো খালা তখন বলে যে বউ মারা গেছে ছোটবেলায়, বাবা মা নাই, হয়তো মানসিক চাপ থাকে সব, এই জন্য হয়তো ছেলেটা এরকম, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কষ্ট পাইতে পাইতে মানুষ একসময় এরকমই হয়। আমাকে মানে এরকম বুঝায় রাখে। তখন বলে, খালা বলে, পরামর্শ দেয়, মানে শাক দিয়ে মাছ ঢাকার মতো। হ্যাঁ হ্যাঁ, ও জানতে পারছে যে ছেলেটা ভালো না, তারপর ইচ্ছা করে মানে এই জিনিসটা এখন বিয়ে দিয়ে মানে জিনিসগুলো পরে আস্তে আস্তে বুঝতে পারছে। তখন বলে যে একটা বাচ্চা কাচ্চা নাও, সন্তান ঘরে আসলে এমন আর করবে না। হ্যাঁ, তোমার ঘরে যখন সন্তান আসবে তখন আর তোমাকে কিছুই করতে পারবে না, ভালোই মনে করি। এখন অন্য জনের হয়তো তুমি অবিবাহিত বা কি, এটা তো যাই নাই করছে, এখন বাচ্চা কাচ্চা নিলে দেখো ঠিক হইতে পারে। যাই হোক, আমিও বোকার মতো খালার কথা মতো একটা বেবি নিলাম। আমি বুঝতে পারলাম না যে আমি কি বড় ভুলটা করতে যাইতেছি। বিয়ের 2 মাস পর তার রূপ পাল্টে গেল, আবার আমি এদিকে কনসেপ্টও করলাম, আমার উপর তার অত্যাচার বাড়তে লাগলো। আমি মা বাবার কাছে কিছুই বললাম না, কারণ বাবা অসুস্থ এদিকে, হ্যাঁ, শুধু খালাই সবকিছু জানতেছে। মার কাছে বলে মা যদি কষ্ট পায়, হ্যাঁ, এমনি মার হার্টে সমস্যা, বাবাকে নিয়ে বিভিন্ন টেনশনে আছে, এই জন্য এইসব ঘটনাগুলো কিছুই জানে যে থাক দেখি কষ্ট করি, কারণ তারা খুব কষ্ট পাইবো শুনলে। পরে দেখা গেছে গুরু এমনও দিন গেছে, সে আমাকে খাবার টাবার দিয়ে অনেক কষ্ট দিচ্ছে। যখন কাজকর্ম না করলে ঘর ভাড়া আটকে গেছে, তখন এই সময়গুলো আমার কিভাবে কাটছে আমি বুঝাই বলতে পারবো না। যদি ভিডিও করে রাখতাম তখন সবাইকে দেখাইতে পারতাম যে কি কষ্টের দিনগুলো আমার গেছে। তো যাই হোক, আমার বাবার বাড়িতে তো আসতেও দেয় না, খালি যে টাকা পয়সা কিছুই দেয় নাই, তোমাদের বাড়ি থেকে তাদের সাথে কিসের সম্পর্ক, বাজে ভাষা ব্যবহার করে আমার সাথে এগুলা বল। আমি কিন্তু ওর মেয়েকে খুবই ভালোবাসি, অন্য জনের মেয়ে বলে, সতীনের মেয়ে বলে আমি তো কখনো তার মানে দূরে ঠেলা দেই নাই। দেখেন, আমি কিন্তু ইচ্ছা করলে পারতাম যে এই বাচ্চা আমি নিব কেন, তোমার বাচ্চা তোমার নানা, আপনার কাছে সে সুযোগ ছিল, ছিল, কিন্তু আমি কিন্তু তা করি নাই। আমি বলছি যে আল্লাহ, একটা অন্য দুঃখী একটা মেয়েকে যদি, আমার সতীনটা মারা গেছে, তো ওর বাচ্চাটাকে যদি আমি নিজের মনে করে নেই, হয়তো দেখা আল্লাহর কাছে তো আমি ভালো পাবো, মানে এই বিশ্বাসটা আমার ছিল। আর হাজবেন্ড, আমি এটাই মনে করছি যে আমি যদি ওর বাচ্চাকে ভালোবাসি, ও হয়তো যত করে খারাপ হোক, হয়তো আমার সাথে সে মুখ ফিরে রাখবে না। ওর বাচ্চাকে ভালোবাসলে ও আমাকে ভালোবাসবে বা আমাকে ওইভাবে বুঝবে আমাকে। এই জিনিসটাই আমার ভিতরে কাজ করতো। মানে এই কথা মানে ও যেন বলতে না পারে যে আমার সৎমা বলে আমার মেয়েটাকে আদর করে না, এই কথাটা যেন কেউ না বলতে পারে। মানে আমি এই জিনিসটা চাইছি। এদিকে আব্বু বিদেশ থেকে একবারে চলে আসলো, হ্যাঁ, অসুস্থ অবস্থা, মানে মালিক আর রাখবে না আমার আব্বু। পরে ওই গলা টনসিল ইনফেকশন হওয়ার কারণে পরে অসুস্থ বাবার কাছে আসতে চাইলে সে অনেক ঝগড়া করতো আমার সাথে। হ্যাঁ, বলতো যে তুই গেলে কি তোর বাবা সুস্থ হয়ে যাবো, মানে মুখ খারাপ করে, যেগুলো আমি কল্পনাও করি নাই। মানে হ্যাঁ, আমাদের ফ্যামিলিটা ছোট, আমরা হয়তো বাড়িঘর করতে পারি নাই, তাই কি হইছে, মানে আমরা একটা ভালো পরিবেশ বা বাবা মা ওইভাবেই আমার, হয়তো পয়সা ছিল না কিন্তু শিক্ষা ছিল। হ্যাঁ, শিক্ষা ছিল, প্রকৃত মানুষ হিসেবে যে শিক্ষাটা দরকার। আমার বাবার মুখে আজ পর্যন্ত শুনি নাই যে আমার মাকে একটা বাবা মা তুলে একটা গালিগালাজ করছে। সেই সংসার একটা চর থাপড় কিভাবে দেয় আমার মাকে বা আমাদেরকে, কোনোদিন আমরা সেগুলা পাই নাই। তো সেই জায়গায় মনে এমন একটা পরিস্থিতিতে পড়ছি, মানে এখন কি যে করবো, মানে মাথায় কিছু ঢুকতেছে না, এরকম অবস্থা। খালাও ওর সাথে বানছে, হ্যাঁ, মানে খালাও, মানে এটার মধ্যে প্রচুর লোভ ওর, ওই খালা মানে নিজের কথা কারো কাছে বলার মতো না, মানে এইসব কথা, মানে নিজের আত্মীয়রা যখন এরকম করে তখন কারো কিছু কিন্তু বলা যায় না, উপর দিকেও থুতু ফেলে নিজের গায়ে পড়ে। কারেক্ট। হ্যাঁ, এরকম। তো আমাকে বিয়ে দিল, সে আবার বাবার কাছে মানে টাকা পয়সা, ওর লোকটা ছিল এরকম, পরে বুঝতে পারছে, ও কথায় কথায় খালি বলতো যে কত দুলাভাইরা বাহিরে থাকলে স্বর্ণের জিনিস পায়, আর আমি তোরে বিয়ে দিয়ে কিছুই পাইলাম না। তখনই জিনিসগুলো আমার কাছে খোলসা হয়ে গেল, আসলে আমাকে লোভের কারণে ওই ছেলেটার কাছে আমাকে বিয়ে দিয়ে, মানে আমার বাবা বাহিরে থাকে, দেখা গেছে কিছু টাকা পয়সা ঘটকালি করলে যে পায় না, 5-10 হাজার টাকা হয়তো পাইতো বা স্বর্ণের কোনো জিনিস পাইতো, ওই লোভের কারণে। তা আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিলে সামান্য কিছু জিনিসের জন্য। যাই হোক, পরে আব্বার অসুস্থর সময় মানে মামা খালারা মিলে আব্বা মানে আমাদের ওর স্বামীর, আমার স্বামীকে মানে হাত করে ফেললো, সব মামা খালারা যারা আছে
মানে আমার বাবা বাঁচার মতো অবস্থায় ছিল না, এরকম অবস্থা। ওই যে বললাম পাকস্থলীতে ঘা বাড়ে, পরে অপারেশন যে করবে, মানে অপারেশন একবার করতে চায় আবার করতে চায় না, ভয় পাইতেছে। মানে আমাদের ফ্যামিলিতে এই পর্যন্ত কেউ অপারেশনের মধ্যে যায় না, মানে ছোট হোক বড় হোক তো অপারেশন তো। পরে যাই হোক আত্মীয়রা মানে আর আমার স্বামী মিলে মানসিক টর্চার যাকে বলে, আমাকে আসতে দিবে না। এই মুহূর্তে মনে করেন আমি প্রায় 5-7 মাসের মানে হয়েছে প্রেগনেন্ট অবস্থায় আছে। আমাকে এখন আসতে দেবে না। আমি যেদিন আমার আব্বুর অপারেশন সেই দিনও মনে করেন আমার সাথে খুব বাজে ব্যবহার, বলে যে ওনারা মোরগ বাচক, তোর যাওয়ার দরকার নেই। আমার খালারও একই কথা, তোর হাজবেন্ড তোকে আসতে দেয় না, তোকে অনেক আদর করে মহব্বত করে, তুই কেন যাস তোর বাবাকে দেখতে। এদিকে কিন্তু ওনারাও আসে না আমার বাবাকে, মানে আমার আম্মা তো এদিকে। ও আরেকটা কথা বলি, আমার বোনটাও প্রেগনেন্ট ছিল ওই সময়। তার মানে আমার বাচ্চা 2-3 মাসের ছোট বড়, কিন্তু ওর বাচ্চাটা 2-3 মাস 3 মাস বড়। তো যাই হোক ওই অবস্থা মনে করেন আমার বোনটাও এখানে প্রেগনেন্ট, ও এদিকে আব্বু মানে ও অপারেশন করবে। দুইটা মানুষকে দিয়ে আব্বা আমার আম্মু পুরা মানে একটা অবস্থা খারাপ ছিল। আর ওই মুহূর্তে মনে করেন আত্মীয় স্বজনও মানে দুধ বেঁধে এগুলা করতেছে, আমার হাজবেন্ডটাও মানে এই অবস্থা করতেছে, মানে কি যে একটা অবস্থা। পরে যাই হোক পরে টনসিলটা অপারেশন হইলো। এদিকে মনে করেন 8 মাস যখন আমার বেবি পেটে, সেই সময় মানে ও আমারে খালি বলতো, আব্বুর তো অবস্থা ওইটা মোটামুটি পর্যায়ে গেল ভালো অবস্থায়। পরে এখন ও আমাকে শুধু বলে যে ছেলে হবে, ছেলে যদি হয় তাহলে তোমাকে রাখবো, আর যদি মেয়ে হয় তাহলে কিন্তু তোমার সাথে সম্পর্ক শেষ। এরকম কথা বলতেছে। আমি চিন্তা করতেছি যে ছেলে কি আর মেয়ে কি, আর এটা আল্লাহ প্রদত্ত জিনিস, এটা তো আর কেউ ইচ্ছা করে বানায় নিয়ে আসে না, ঠিক না? ওকে যে এত বুঝাই ও বুঝে না। বিভিন্ন কথা বলি, নবীদের কাহিনী বলি, যে দেখো আমাদের নবীজির ঘরে তো 4টা মেয়ে, তারপরও তো উনি বলছে যে যার ঘরে একটা করে মেয়ে থাকবে তার ঘরে এরকম বেহেশত একটা করে, এরকম ভাবে বুঝাই বিভিন্ন কথা, বুঝে না। মানে ওদের কি চায় আমি নিজেই বুঝতে পারি না। ডেলিভারি যখন এই যে অনেক সময় আছে, আমি অনেক হাজবেন্ড ওয়াইফের ঘটনা শুনছি যে হয়তো অন্য সময় যদি খারাপ ব্যবহারও করে, গর্ভাবস্থায় নাকি একটা স্বামী তার পাশে থাকে, যে কোনো ভাবে আদর স্নেহ করে রাখে, কিন্তু আমি ওর কাছে সেই সময়গুলো কিছুই পাই নাই। সে আমার সাথে দূর ব্যবহার করতো। আর বললাম না আমি মানে শুকায় কঙ্কাল হয়ে গেছিলাম। আমার বাবার বাড়িতে আসতে যেত না। আমার আম্মু যদি মানে আমাকে কিছু খাবার জিনিস নিয়ে যাইতো, ও খায়া পয়সা থাকতো। মানে মনে হয় কি ওই মনে হয় আমার জন্য যেগুলো নিয়ে আসতো ওই খায়া বসে থাকতো। এরকম মানে আমাকে খাইতে দেবে না। ও মানে আমি যদি ওর চোখের সামনে থেকে যদি বিদায় হয়ে যায়, মনে হয় ভালো থাকে, শান্তি পায়। অশিক্ষিত মহিলা, তাদেরকে দেখায়, আমাকে কোনো চেক আপে নেয় না। মানে ভালো কোনো হসপিটালে যেতে চাইলে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তুমি চেক আপ না করো, কিন্তু আমি তো বাচ্চার মানে এটা দেখতে পারি, অবস্থাটা কি দেখতে পারি যে কি অবস্থায় আছে। ছেলে মেয়ে ওইটা আমার দেখার দরকার নাই, কিন্তু আমি যেন দেখতে পাই যে বাচ্চাটা সুস্থ আছে কিনা, এইটাই। আমারও ইচ্ছা ছিল যে বাসায় নর্মাল ডেলিভারি হোক। আমিও চাই নাই যে এরকম অবস্থার ভিতরে টাকা পয়সারও দরকার, অবস্থাও ভালো না। আর ওকেও আমি চাই নাই যে ও অসুস্থ দিতে থাকুক টাকা পয়সার ব্যাপার নিয়ে। যাই হোক পরে ও আমাকে এখন আসতে দেবে না ডেলিভারির সময়টায়। এখন আমি কি করব, আত্মীয় স্বজন কেউ নাই ওখানে। আর এর মাঝখানে খালা কি করছে, খালা কিন্তু চলে গেছে টাঙ্গাইল আমার এই অবস্থা দেখে। মানে ঘটনা দিয়ে চলে গেল, শ্বশুর বাড়িতে চলে গেল, ওখান থেকে ভাড়াও উনিও ছিল, চলে গেছে। এখন আমি ওই মুহূর্তে এখন ডেলিভারির সময় এখন ভাড়াটিয়ারা কি আমার সেবা যত্ন করবে না আমার মা থাকবে, আর প্রথম বাচ্চা আমার। তো যাই হোক মাকে খবর দিলাম, মা এক প্রকার জোর জবরদস্ত করে ঝগড়া বিবাদ করেই মানে আমাকে নিয়ে আসে বাবার বাড়িতে। তো তাকে খবর যখন 3টা ডেট আমার ওভার হয়ে গেছে, বাচ্চা মানে যে প্রেগন্যান্সির সময় যে ব্যথা ওঠে সেই জিনিসটা আমার হয় নাই। তো যাই হোক আমি নিজে থেকেই পরে এক সময় হসপিটালে গেছি, যে দেখি ম্যাডাম বলতেছে যে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনাই, মানে নর্মালে হওয়ার সম্ভাবনা নাই, পানি নাই ভিতরে, তো যেটা আছে ওটা দিয়ে নর্মালে হবে না বাচ্চা। তো এখন এই অবস্থা আপনাদের সিজার করতে হবে। আমার ছোট বোনের হাজবেন্ড ওকে ডাইকা নিয়ে আসলো ফোন দিয়ে, ও আসবে না, ও রাগ যে কেন আমার থেকে এইভাবে নিয়ে গেল। প্রেগনেন্ট এখানেই বাচ্চা হইতো, আমি দেখতাম, ভালো মন্দ আমি বুঝতাম, কেন নিয়ে গেল। যাই হোক অনেক রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে ওকে নিয়ে আসা হয়েছে। এখন
ও আইসা এখন মানে পালায় যেতে চাইতেছে, থাকবে না এখানে হসপিটালে। কেন থাকবে না? মানে সিগনেচার করতে হবে, সিগনেচার করলেই তো স্বামীর দায়িত্ব নিতে হবে, হ্যাঁ, বন্ড সই করতে হবে। হ্যাঁ, ওটা করতে হবে, ও করবে না এগুলা। পরে ছোট বোনের জামাই অনেক রিকোয়েস্ট করে বুঝে পরে রাখছে। সেই শুক্রবারে মনে করেন ফেব্রুয়ারির 2011 সালের ফেব্রুয়ারির 25 তারিখ। তো ওই দিন আর কি কোনো ডাক্তার আসে না আর কি ওই দিন, আমার জন্য শুধু ফোন করে ওই ম্যাডামটাকে নিয়ে আসলো। যাই হোক, পরে এমন একটা হসপিটালে হয়েছে, বিশ্বাস করবেন না, নতুন হসপিটালটা আমাদের এখানে, ওখানে প্রথম সিজারের রুগী আমিই ছিলাম। পরে ম্যাডাম সিজার করার পরে কারেন্টটা চলে গেছে, তাহলে ও জেনারেটরের কাছে তো অবশ্যই লোক থাকা, এটার কাছে লোক নাই। মোবাইল ধরে ধরে আমাকে সেলাই করতেছে, মোবাইল এমন, হ্যাঁ মোবাইল ধরে ধরে সেলাই করতেছে আমাকে, এমন অবস্থা। আমি কিন্তু মানে এখনকার সিজার তো ধরেন কোমরের অংশ থেকে এই অবস্থা, আর উপরে তো সব শোনা যায়, আমি সব শুনতেছি, তোকে হয়তো দেখতেছি না কিন্তু শুনতেছি সব। এই মোবাইল ধরো, মোবাইল ধরো, কারেন্ট চলে গেল, লোকজন তো কেউই নাই জেনারেটরের ওখানে। আমার মানে ম্যাডামও পুরো চেটে, ম্যাডামেরও এখানে দোষ নাই, মানে ওখানকার যে লোকগুলা ছিল ওরা কোনো ব্যবস্থা নেয় নাই। আচ্ছা, যাই হোক, এক সময় বেবিটা হলো, আর আমি সারাটা হসপিটালেই মনে করেন যেদিন ডেলিভারি হবে সব সময় মানে দোয়া ইউনুসের উপরে ছিলাম যে আল্লাহ এমন কিছু করো না যাতে মান সম্মান বজায় রাখো। যাই হোক, পরে বেবিটা হইলো, পরে ওর কান্নাটাই আমার কানে আসলো, সেই প্রথম মানে বাচ্চা হওয়ার যে আনন্দ, যে সুখ আমি পাইলাম। তো এই হসপিটালে যাই হোক কেবিন, ওই অপারেশন থিয়েটার থেকে কেবিনে নিল, নেওয়ার পরে ও দেখলো, দেখার পরে মুখটাকে কেমন যেন করলো। আপনার কি কন্যা সন্তান হয়েছিল? প্রথম সন্তান, হ্যাঁ কন্যা সন্তান। আচ্ছা, এই কারণে তার মুখ গোমরা হয়ে গেল? হ্যাঁ, গোমরা হয়ে গেছে। পরে আমার মানে ওর মুখের দিকে তো আমি তাকাইছি, যে দেখি আমার তো অনেক খুশি আমি যে আমার মেয়ে হয়েছে। ছেলে কি আর মেয়ে কি, মার কাছে তো ছেলে মেয়ে কোনোটাই তো মানে এটা কি কখনো কোনো মায়ের কাছে কিংবা বাবার কাছে এটা কোনো বিষয় হতে পারে? কিন্তু দুর্ভাগ্য যে আপনার স্বামীর মতো এরকম অসংখ্য পরিবার আছে সেলিনা, অসংখ্য পরিবার আছে যে পরিবারের পুরুষরা কিংবা পরিবারের সদস্যরা মনে করে থাকে যে বাচ্চা সম্ভবত আমরা নিজেরাই করে দিতে পারি, ছেলে হবে না মেয়ে হবে। মানে কি অদ্ভুত মানুষের অশিক্ষিত ধ্যান ধারণা নিয়ে আমরা বাস করি এই 2019 সালে এসেও। হ্যাঁ গুরু বলি, মানে ওর আগে একটা মেয়ে আসছে, এই জন্য চিন্তা করছে যে এই ঘরে যদি একটা ছেলে হয় তাহলে ভালো। আমি বলতেছি যে ছেলেকে, আজকালকার যে যুগটা, সেই যুগটার মধ্যে যদি মেয়েকে যদি ভালোভাবে ভালো পজিশনে নিয়ে যাওয়া হয়, আমার মনে হয় না একটা মেয়েও একটা ছেলের থেকে অনেক 10 গুণ বেশি করতে পারে যদি সেভাবে তাকে শিক্ষা দেয়া হয়। কিন্তু ও কিরকম মানুষ আমি মানে অন্য জায়গায় শুনছি, কিন্তু ওকে দিয়ে আমি বুঝতে পারলাম যে আসলে আমার কপালেও কি এরকম মানুষ মানে আল্লাহ ফালাইলো। যাই হোক, ফুটফুটে আমার একটা মেয়ে হলো আপনাদের দোয়ায়। আমি খুব খুশি হয়েছি সেদিন। ও হসপিটালে একদিন থেকে চলে গেল। এখন হসপিটালে তো 3 দিন থাকার নিয়ম সিজারের রোগী। ও কি বলে চলে গেল জানেন, যে হসপিটালের বিল তো দেওয়া লাগবে, রিলিজ করে দিলে তো আমি টাকা আনতে যাই। আচ্ছা, এই কথা বলে সে 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, ফেরার নাম নাই। আপনি হাসপাতালে আছেন? আমি হাসপাতালে আছি। লাস্টে কি করলো, আমার ছোট বোনের হাজবেন্ড এই হসপিটালের বিল মিটায় আমাকে বাসায় নিয়ে আসে। ওর আর খবর নাই। আপনার বাবা মা আসেনি? হ্যাঁ না, আমার মা ছিল, আমার মা ছিল এখানে। আমার মা না থাকলে আজকে মার অবদান দেওয়া যাবে না। আমার মাই ছিল আমার মানে দুঃখের সাথে সুখের সাথে সবকিছু এই বাচ্চা হওয়ার পর থেকে। তো আসতেছে গুরুর মধ্যে, তো সে এক সময় 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, সে আর খবর ওভাবে নেয় না। তো মোবাইলে ফোন দেই, ফোনও ধরে না। পরে যখন ফোন এক সময় ধরার পর সে আমাকে কি বললো জানেন, যে কথাটা আমি মানে ছিলাম না, সেই কথাটাই সে আমাকে জানাইলো যে মেয়ের দায়িত্ব আমি নেব না, তুমি এতিমখানায় দিয়ে দাও, নয়তো চাকরি করে মেয়েকে পালো। মেয়েকে এতিমখানায় দিয়ে দেবো? বাবা জীবিত থেকে মেয়েকে এতিমখানায় দিয়ে দেবো? বাহ! হ্যাঁ, এটার দায়িত্ব আমি নেব না। হ্যাঁ, আমি বললাম এটা কি আমি কোথা থেকে নিয়ে আসছি, এটা তো তোমারই সন্তান। হ্যাঁ, মানে আমি বুঝাইতে পারবো না ভাষায় যে মেয়ে সন্তান হলে যে মানুষ এরকম আচরণ করে, মানে অন্যজনের শুনছি কিন্তু আমার জীবনে আমি দেখলাম যে এরকম আচরণ করে। যাই হোক, পরে তাজ্জব হয়ে গেলাম ওই কথা শুনে। মেয়ে হলে আমি চিন্তা করলাম যে সন্তানাদি হইলে হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু সে আর ভালো হইলো না। মনে করছি বাচ্চা হলে হয়তো ভালো হয়ে যাবে। তো ভাষায় কথা বলছো, মানে এগুলা আমার কি অন্যায় ছিল আমি জানি না, যে মেয়ে বেবি কি আমি ইচ্ছা করে তৈরি করছি? না, এটা তৈরি করে দিচ্ছে।
হ্যাঁ সে তার এটা বুঝে না, তো সে যোগাযোগ বন্ধ করে দিল। এরকম করে এখন তার মনে করেন আমি আবার আমার যে বাচ্চাটা হওয়ার সময় একটা প্রবলেম হয়েছে আমার, মানে ও খাবার যে আমি খাইতে পারি না, ও আমাকে যে বাবার বাড়িতে আসতে দিত না, ও যে আমাকে খাবার দিয়ে কষ্ট দিত, সেই জিনিসটার জন্য কি হয়েছে আমার আমি বলি, এক ছিল আমি রক্ত শূন্যতা হয়ে গেছিলাম। ওকে মেডিকেল চেক আপের সময় ম্যাডামরা বলছিল যে তুমি কিন্তু রক্ত কালেকশন করে রাখবা, ডোনার আর কি করে রাখবা। ও রাখে নাই, ও চিন্তা হয়েছে বাঁচলে বাঁচবে না বাঁচলে নাই, হ্যাঁ যখন রক্ত লাগবে রক্তের অভাবে মরলে মরবে, ওর চিন্তা ছিল এরকম, যার জন্য ওই লোকগুলা কালেকশন করে রাখে নাই। আল্লাহরই অনেক আমার উপরে হয়তো রহম ছিল, আমার রক্ত তখন লাগে নাই, আর বেবি হওয়ার রক্ত লাগে নাই। তো এইভাবে মানে চলতে লাগলো। তো 3 মাস পর্যন্ত আমি ভুগছি একটা কারণে, সেটা হয়েছে কি মানে আমি আমার 3 ইঞ্চি বেশি কাটা লাগছে, যে বাচ্চা খাবার যে পায় নাই ওটার কারণে পেটে তাড়াতাড়ি বড় হয়ে গেছে। বুঝতে পেরেছি, পুষ্টির অভাব ছিল, ঠিক আছে বাচ্চাটা অপুষ্ট কিন্তু বড় হয়ে গেছে, ওই জন্য 3 ইঞ্চি বেশি, স্বাভাবিকের থেকে 3 ইঞ্চি বেশি কাটা লাগছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তো আমার বাচ্চা তো ভালোভাবে আসছে, এটাই আমার কাছে অনেক কিছু, আমার ওই কষ্ট তখন আর মনে নাই। পরে যাই হোক 3 মাস পর্যন্ত ভুগলাম অনেক। এইদিকে তো তার খোঁজ খবর মানে সে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে, আর ওই কথাগুলা বলার পরে তার প্রতি যে একটা মানে কি বলবো একটা ঘৃণা এসে পড়লো আমার, যে তুই এতদিন পর্যন্ত আমার সাথে যা করলি সব মাথা পাইতে নিলাম, তোর মেয়ে সহ আমি তোকে মাইনা নিলাম, তোর কষ্ট ভাগ করে নিলাম, তাহলে তুই আমাকে কি দিল? মানে আমার এই চাপা কষ্ট এইটা, যা তাহলে আমাকে তুই কি দিল? মনে মনে মানে খুব আক্ষেপ করতাম, হ্যাঁ ভাত সামনে নিয়ে কান্না করতাম। বিশ্বাস করবেন না গুরু, যখন আমার মেয়েটা পেটে ছিল ওর অত্যাচারের কারণে যখন এই যে টাকা পয়সা নিয়ে মানে খুব প্রেশার দিত, যায় নামাজে বয়ে সারা রাত কান্না করতাম ওর সামনে, ও কখনোই বলতো না যে তুমি কান্না করো, মানে আবেগ যে একটা স্বামীর ভিতরে যে আবেগটা কাজ করে ওই জিনিসগুলো তার ছিল না। শুধু আমার কাছে বলতাম যে আল্লাহ হয় তুমি বাচ্চা সহ আমাকে নিয়ে যাও, তাও এই পাপীর হাত থেকে আমাকে তুমি রক্ষা করো। এইরকম সময়গুলো আমার গেছে। সেই একই ঘটনা মনে করেন এই যে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে যে মানে এখন সামলাইতে পারতেছি না যে কি করবো, এদিকে বাবা মার আর্থিক অবস্থা, আব্বু আইসা বললো বাইরে থেকে কিভাবে সংসারটা চলবে, আর আমিও তাদের কাঁধে একটা বোঝার মতো একটা মনে করেন বিয়ের আগে একরকম থাকে তার মেয়েরা বাবা মা, খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক, হ্যাঁ বিয়ের পরে কিন্তু ওই রকমইটা থাকে না, হ্যাঁ আর এদিকে বাচ্চা সহ একটা বুঝতে পারেন সিজারের বাচ্চা মনে করেন অনেক কিছু, অনেক খরচ আছে, অনেক বিষয় দেখাশোনার বিষয় থাকে। সেটাই তো এভাবে টানা হেঁচার মধ্যে যাই হোক আস্তে আস্তে মেয়ের 7 মাস বয়স হয়েছে, হ্যাঁ তখন কি করব, যে আমিও যদি হাত গুটায় বসে থাকি তাহলে তো সংসারটা অবস্থা খারাপ হয়ে যাবে। বোনটাকে বিয়ে দিচ্ছে, বোনটা আপনাদের অনেক ভালো আছে, ওর হাজবেন্ডকে নিয়ে অনেক সুখে শান্তিতে আছে, দোয়া করবেন ও যেন সবসময় ভালো থাকে। হ্যাঁ ওকে নিয়ে টেনশন না, মানে এখন বর্তমানে মানে আমাকে দিয়ে আমার বাবা মা, হ্যাঁ আমরা সেটাই একটু জানতে চাই, কারণ আসলে আমাদের আপনার সাথে কথা মানে খুব সীমিত করতে হবে, কারণ আপনার ঘটনাটা শোনার পর তাদের কিছু আমাদের মতামত জানতে হবে। আচ্ছা যাই হোক, পরে ওই তো খালা মামারা এখান থেকে সরে গেল, পরে আমার এই ঘটনাগুলোর পর থেকে তো আর স্বামী মনে করেন ওদের পরামর্শে মানে এগুলা করছে, কিন্তু আমার স্বামী আমাকে একটা বড় চিনল না, যে মানুষের কথাই তার বড় হয়ে গেল। হ্যাঁ তো যাই হোক আমার স্বামী কি করলো, ও টিউশনি নিলাম আমি এর মাঝখানে, আমার বেবিটা হলো পরে এই যে 7 মাস হলো পরে, কি করব এখন মাথা কিছু তো একটা করতে হবে। তো যাই হোক ওই টিউশনি করতে লাগলাম, এর মাঝখানে ও কি করলো বাহিরে চলে গেল, সেই ঘটনা আমি জানি না, অথচ ওর যে সৎ ভাই বোন তারা জানে, আমার সেই খালারা জানে, হ্যাঁ আমি জানি না, এইভাবে চলতেছে। তাহলে তারা যদি জানে তাহলে আমি কি তার কাছে, হয়তো রাগ করে ফোনটা বন্ধ রাখছে, কিন্তু বাহিরে যাবে সেটা তো আমাকে বলে যাবে, বলে নাই। যাই হোক তো এই যে টিউশনি করতেছে, সে না বলছে নাই, তার জন্য দুঃখ রাখি নাই। পরে এই যে টিউশনি করতেছে, টিউশনির মধ্যে গেলে দেখা যায় আমার ঘটনাগুলো হয়তো গার্জেনের মাধ্যমে যেভাবে হোক ছড়ায়া যায় যে মেয়েটার এরকম সমস্যা, দেখা যায় ওখানে গেলেও গুরু মানে খারাপ দৃষ্টি বুঝতে, হ্যাঁ না থাকলে তো কিরকম করে, বিভিন্ন লোকে পাছে লোকে কিছু বলে তো সর্বদা প্রস্তুত থাকে করে বাচ্চাদের গার্জেন বাবা
হ্যাঁ তারা খারাপ দৃষ্টিতে মানে মন্তব্য করে করে, হ্যাঁ বুঝতেই তো পারতেছেন। যাই হোক, এই মেয়েটা সারাদিন দেখা যায় আমাকে পায় না, রাতে শুধু পায় আমাকে। শুনে হয়তো বাড়াই নিচ্ছে যে সংসারটা কিভাবে চলবে, বাচ্চার দুধের খরচ সবকিছু। যাই হোক 4 বছর পর্যন্ত অপেক্ষায় থাকলাম, দেখি তবু যদি। এবং এই 4 বছর আপনার স্বামীর সাথে কোনো ধরনের যোগাযোগ নেই? হ্যাঁ যোগাযোগ বলতে কি মানে হালকা পাতলা ফোন দিত ওই বাহির থেকে, টাকা পয়সার কোনো নাম গন্ধ নাই। এই যে বেবিটা যে হয়েছে আমাকে যে মানে চালাবে ওইরকম কোনো না। ফোন দিয়ে কি বলতো একদম সংক্ষেপে বলতে হবে সেলিনা এখন আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ সে খালি রাগারাগি করতো যে আমি কিছুই করতে পারবো, ওই সেই আগের কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে এরকম কাকুতি মিনতি এক সময় করছে, কইরা তারপরে সে আসার জন্য আমার কাছে যে ভুল হয়ে গেছে আমি আবার আসবো। তা আমি তাকে শর্ত দিলাম যে আমি টিউশনি কিন্তু ছাড়বো না, কারণ সে